আফটার ব্রেকফাস্ট ব্রাশিংটা রেকমেন্ডেড। থেকে বড় মিথ যেটা বলা হয় যেটা হচ্ছে যে দাঁত তুললে চোখ খারাপ হয়ে যায়। ক্যাভিটি পোকা বলে তো প্রচলিত আমরা যেটা বলি, তাতে তো পোকা হয় না, ইটস আ ক্যাভিটি। এভরি ব্লু কালার লিকুইড ইজ নট আ মাউথ ওয়াশ। ক্যালসিয়াম খেলেই দাঁত ভালো হবে সেরকম কোনো রেজিম নেই। মাউথ ওয়াশ করলেই ইজ এ অল্টারনেটিভ টু ব্রাশিং, ইটস নট আ অল্টারনেটিভ টু ব্রাশিং। মাউথ ওয়াশ ক্যান বি ইউজড অ্যাজ এ রেজিম। ডেন্টিস্ট ভিজিট করলে কি হবে, সে বিভিন্ন রকম হ্যাবিট ব্রেকিংস হয়। অনেক সময় বাচ্চা দেখবেন থাম সাকিং করে, তো সেই ধরনের হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্সেস আমরা দিই। বিয়ের প্রশ্ন আসছে, সেখানে আমাদের তখন ওই স্মাইল ডিজাইনিং বা কসমেটিক ইন্ডাস্ট্রি স্টেপস ইন। সবাই চকচকে যদি দাঁত হতো তাহলে তো খুব ভালো হতো। একটা ডেন্টাল ক্লিনিকে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টস। ডাক্তারবাবু 100 পেশেন্ট দেখছে, 100 ইনস্ট্রুমেন্টস কি আছে? নাপিত এবং ডেন্টিস্ট, these are the person who is communicating all these diseases, communicable diseases, maybe hepatitis, maybe AIDS। আজকের ডেটে সিঙ্গেল সিটিং ব্যথাবিহীন ভাবে রুট কানালস করা সম্ভব। ডেন্টিস্টের কাছে যেতে লোকে ভয় পেত, আগেও ভয় পেত, বাট এখনকার সেই দিন নেই। আজকে ভয়ের দুটো কারণ, এক হচ্ছে ইঞ্জেকশন আর এক হচ্ছে পয়সা কত লাগবে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না, এটা কিন্তু কথাতেই আছে। কিন্তু জানেন কি, দাঁত থাকতেই দাঁতের মর্ম বোঝা উচিত। আর আজকের যুগে কিন্তু মানুষের দাঁতের প্রচুর সমস্যা, প্রচুর ভুগছেন মানুষ দাঁত নিয়ে। তাই এই পডকাস্টে আমরা আলোচনা করব দাঁতের নানান সমস্যা এবং তার সমাধান নিয়ে। এ বিষয়ে আমাদের সঙ্গে কথা বলবেন ডক্টর বিশ্বজিৎ পান্ডা। বিশ্বজিৎ দা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। কেমন আছেন দাদা? অল গুড দিদি, অল গুড। আপনাকে যখন আজকে পেয়েছি, প্রচুর প্রশ্ন কিন্তু মনে রয়েছে, শুধু আমার নয়, আমার ভিউয়ার যারা রয়েছেন, দর্শকরা যারা রয়েছেন, তাদেরও মনে দাঁত নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। একটা একটা করে প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে কিন্তু আজকে নেব। রেডি, শুট। একেবারেই প্রথমেই জানতে চাইবো দাদা, দাঁত কি করে আমরা ভালো রাখবো? একদম বেসিক প্রশ্ন। দেখো, দাঁত ভালো রাখার সব থেকে সহজ উপায় হচ্ছে যে দিনে 2 বার ব্রাশ করা। দিনে 2 বার ব্রাশ আমাদের করতেই হবে, এবং সেটার নিয়ম হচ্ছে আফটার ব্রেকফাস্ট অ্যান্ড আফটার ডিনার। এবার আফটার ব্রেকফাস্ট আমরা অফকোর্স বিফোর ব্রেকফাস্ট করি, ঘুম থেকে উঠে ফ্রেশনেসের জন্য করি, বাট সেটা নিয়ম অনুযায়ী হয় না। নিয়ম অনুযায়ী আমাদের আফটার ব্রেকফাস্ট হয়, বিকজ আফটার ডিনার যদি আমরা করছি, খেয়ে দিয়ে খাওয়ার পরে যদি আমরা ব্রাশ করে ঘুমোচ্ছি, তাহলে সকালের মধ্যে তো কিছু খাচ্ছি না, তো আবার ব্রাশ করার মানে হয় না, বিকজ আমরা ব্রাশ করছি সফট ডেব্রিজ বা প্লাককে ক্লিন করার জন্য। সো ইট ইজ অলওয়েজ আফটার ব্রেকফাস্ট। এবার কথা হচ্ছে যে সকালবেলার যে কনসেপ্টটা, সকালবেলা যে ব্রাশ করার ফ্রেশনেসের জন্য আমরা যেটা করি, সেই ফ্রেশনেসের জন্য আমাদের কিন্তু আইডিয়ালি মানে যে বেড টির যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা অনুযায়ী গরম জল খাওয়া বা বেড টি খাওয়া, ইংরেজদের যেরকম বেড টি কনসেপ্টটা ছিল, সেটা কেন ছিল? যাতে আমাদের গুড ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলো যাতে আগে পেটের ভেতরে যায়, সেটা বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ব্রাশ করে সব ক্লিনই করে দিলেন, সো ইট হেল্পস ইন গুড ডাইজেস্টিভ সিস্টেম অলসো, যদি সকালে উঠে বেড টি অথবা গরম জল যদি খাওয়া হয়। অ্যান্ড আফটার ব্রেকফাস্ট ব্রাশিংটা রেকমেন্ডেড। ভালো দাঁত রাখতে হলে ডেন্টিস্টের কাছে ভিজিট এভরি 6 মান্থস। বই বলছে 6 মান্থস, বাট আমাদের ইন্ডিয়ান সিনারিও বা বাঙালি সিনারিওতে বলতে পারেন 1-1.5 বছরে একবার ডেন্টিস্টের কাছে গেলে আর্লি ডায়াগনোসিস, তাড়াতাড়ি জিনিসটা চোখে পড়া ডাক্তারের কাছে। এবং আর্লি ডায়াগনোসিস মানেই হচ্ছে যে খুব ভালোভাবে ডেন্টিস্ট একটা ক্যাভিটি যদি থাকে সেটা ফিলিং করে বা কোনো ক্লিনিং করে বা যেটাই অ্যাডভাইস হোক, সেটা খুব তাড়াতাড়ি যে আর্লি ডায়াগনোসিস হলে সেটা শিগগিরই সারানো যেতে পারে। এবং ভালো খাবার খাওয়া, ফাইবারাস খাবার খাওয়া বা কার্বোহাইড্রেট মানে স্টার্চ জাতীয় যদি কোনো খাবার খাচ্ছেন বা স্টিকি ফুড যদি খাচ্ছেন, সেটাকে সঙ্গে সঙ্গে কুলকুচি করে নেওয়া, বা স্টিকিনেস যেরকম ক্যাডবেরিজ বলুন, চিপস বলুন, যেটা দাঁতের মধ্যে আটকে থাকছে, এই ধরনের খাবার না খাওয়া, বা খেলেও ব্রাশ করে দেওয়া। আমি চকলেট খেতে বাচ্চাদের কোনোদিন মানা করি না, বাট খেলেও সেটা যেন সঙ্গে সঙ্গে ব্রাশ করে দেওয়া হয় অথবা কুলকুচি করে নেওয়া হয় অ্যাটলিস্ট, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আর ডেন্টিস্টের কাছে যদি ভিজিট করা হয়, দিস ফিউ রেজিমস যদি মানা হয়, ভালো করে ব্রাশ করা হয়, তাহলে এভরিথিং ইজ গুড। দাদা, আপনি বাচ্চাদের কথা বললেন, তাহলে প্রত্যেকটা এজের দিকেই আমরা একটু নজর দেব। একেবারে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রত্যেকটা এজ গ্রুপে কি কি প্রবলেম দেখেন?
নিওনেটসের ক্ষেত্রে যদি বলি, যখন আমাদের যেটা মেন প্রবলেম দেখা যায় সেটা হচ্ছে ক্লেফট লিফট অ্যান্ড ক্লেফট প্যালেট বলি আমরা। ক্লেফট লিফট মানে দেখবেন ঠোঁট কাটা থাকে যাদের, বা এটা ডেফিনেটলি ডেভেলপমেন্টাল অ্যানোমালি, এটা ডায়াগনস্টিক্সে বোঝা যায় প্রেগনেন্সি পিরিয়ডে। বাট এই ধরনের অ্যানোমালি যখন হয় তখন আমাদের হয়তো 7 দিনের মাথায় একটা অপারেট করতে হয়, বিকজ এই ধরনের ডেফিসিয়েন্সিতে বা এই ধরনের ডিফেক্টের ক্ষেত্রে আমাদের যেটা প্রবলেম হবে যে মাদার্স ব্রেস্ট মিল্ক সাক করতে পারবে না, যেহেতু প্যালেটে ফুটো সেহেতু ওটা করতে পারবে না। তো সেই ধরনের সার্জারিজ হয়তো আর্লি সার্জারিজ আমাদের একটা 7 বছরে 7 দিনের মাথায় হয়তো লেগে যায়। এই ধরনের বিভিন্ন ইন্টারন্যাশনালস এজেন্সিস কাজ করে, স্মাইল ট্রেন একটা বড় এজেন্সিস, রোটারি ক্লাবস কন্ডাক্ট করে, এরকম ধরনের অনেক পুরো ওয়ার্ল্ড মাপে ফ্রি এই ধরনের সার্জারিজ হয়। এটা হচ্ছে আর্লি ইন্টারভেনশন। এবার তারপরের যে সেটা হচ্ছে যে নিওনেটাল টুথ বলি আমরা। বাচ্চার যখন নিওনেটাল টুথ, ভেরি শার্প টুথ বেরোয় যখন, তখন হয় কি মাদার্সের ব্রেস্ট সাক করতে গেলে ওখানে কামড় পড়ে, তো সেই ক্ষেত্রে মাদারের হয়তো প্রবলেম হয়, তো তখন আমাদের ইন্টারভেনশন লাগে। এগুলো আর্লি স্টেজের কথা একদম বলছি, শুরুর শুরুর দিকে। দিকে বলছি। তারপরের যে স্টেজটা সেখানে হচ্ছে বেবির যখন মা ড্রিঙ্ক করছে বা কোনো দুধ খাচ্ছে বটল থেকে, সাপোজ বটল মিল্ক করছে, তো তার নিয়ম হচ্ছে তাকে কুলকুচি করে ঘুম পাড়ানো, আদারওয়াইজ ইট উইল লিড টু নার্সিং বটল কেরিজ বলি আমরা। এবার এই ধরনের জিনিসের জন্য এবং সেই ধরনের বেবিজের ক্লিনিংয়ের যেটা নিয়ম সেটা হচ্ছে একটা গজ পিসে তার যে টাং ক্লিনিং বা ওরাল ক্যাভিটি ক্লিনিং, একটা আঙুলে গজ পিস জড়িয়ে তার টাংটাকে বা মুখটাকে ভালো করে ক্লিন করতে হবে। সো ক্লিনিং বিকামস ইম্পর্ট্যান্ট ফ্রম দ্যাট এজ, অত ছোট থেকে। একদম নিওনেটস থেকেই বলছি আমি। তারপরের স্টেজ যেটা হচ্ছে যে ধরুন বাচ্চা যখন দাঁত বেরোতে শুরু করলো বা ডেসিডিয়াস ডেন্টিশন আসা শুরু করলো, তখন তার ক্লিনিং কিভাবে হচ্ছে না হচ্ছে, টাং ক্লিনিং হচ্ছে, বাচ্চাকে হ্যাবিট প্রথম থেকেই একটা ব্রাশিংয়ের হ্যাবিট দেওয়া। এবং সেই ব্রাশিং বা টুথপেস্টের ক্ষেত্রে আমরা ডেফিনেটলি ফ্লোরিডেটেড টুথপেস্ট রেকমেন্ড করি, তাতে কোনো ডাউট নেই। ফ্লোরাইড বেসিক্যালি একটা লেয়ার তৈরি করে উইচ ইজ ক্যাভিটিটাকে হতে তারা প্রিভেন্ট করে, ফ্লোরাইড লেয়ারটা। তো সব ফ্লোরিডেটেড টুথপেস্ট ইজ গুড। এবার এতে কী হয়, বাচ্চা টুথপেস্ট সলো করতে পারে অ্যান্ড অল, সেগুলো পেরেন্টসের তরফ থেকে কেয়ার নেওয়া, যে যাতে বাচ্চা টুথপেস্টটা গিলে না ফেলে, এইটুকুই কেয়ার নেওয়া। এবং ডেন্টিস্ট ভিজিট করা। ডেন্টিস্ট ভিজিট করলে কি হবে, সে বিভিন্ন রকম হ্যাবিট ব্রেকিংস হয়, অনেক সময় বাচ্চা দেখবেন থাম সাকিং করে, তো সেই ধরনের হ্যাবিট ব্রেকিং অ্যাপ্লায়েন্সেস আমরা দিই, বা সেই ধরনের হ্যাবিট যদি থাকে, দাঁত উঁচু হতে পারে, মাড়ি উঁচু হতে পারে, তো সেটাও ডেন্টিস্টদেরই কাজ। এবার হলো আর্লি কেরিজ বা র্যাম্পেন্ট কেরিজ, যেগুলো হয় দেখবেন সব দাঁত কালো, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রিভেন্টিভ মেজার্স হিসাবে ফ্লোরাইড বা ক্যাভিটি লাইনার্স, আমরা অনেক রকম বিভিন্ন জিনিস ইউজ করি যেখানে প্রিভেন্টিভ মেজার্সে কাজ, যাতে আর্লি চাইল্ডহুড কেরিজটা না হয়। দাদা এই জায়গাটায় একটা প্রশ্ন করব, এই যে ধরুন এখন ছোট বাচ্চাদের, এই যে আপনি দাঁত কালো বললেন বা ক্যাভিটি, ছোট বাচ্চাদের মধ্যে প্রচুর দেখা যাচ্ছে, আগে কিন্তু এতটা ছিল না, এটা জেনারেশন গ্যাপ বলতে পারেন। এখনকার দিনে আমার মেয়েও যখন টিফিন যাচ্ছে ফল কেটে দেওয়া হচ্ছে বা স্মুদি দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে আজকের যে জেনারেশন বা আমাদের টাইমে বা আমাদের আগের জেনারেশনে যেটা ছিল, তা আমরা পেয়ারা চিবিয়ে খেত বা পুরো পেয়ারাটাকে খাওয়া হতো বা পুরো আপেলটাকে খাওয়া হতো, সেখানে ডেফিনেটলি, বা আজকের ডেটে চিপস বা চকলেটস এই ধরনের স্টার্চ জাতীয় ফুড বা স্টিকি ফুডস বেশি কনজিউম করছে বাচ্চারা, এবং সেটা থেকে যাচ্ছে। এবং তার নিয়ম হচ্ছে যে সঙ্গে সঙ্গে কুলকুচি করে ফেলতে হবে বা সঙ্গে সঙ্গে আফটার চকলেট ইউ হ্যাভ টু ব্রাশ। আমার জিনিসটা যদি কন্ট্যাক্টে না থাকে তাহলে ওই ফর্মেশনটাই হবে না, যেটাতে ক্যাভিটি, যে ক্যাভিটি পোকা বলে তো প্রচলিত আমরা যেটা বলি, তাতে তো পোকা হয় না, ইটস আ ক্যাভিটি। তো সেই ক্যাভিটি যখন হবে, তাদের সুগার কন্টেন্ট যদি অনেক সময় টিথের মধ্যে না থাকে, তাহলে কন্ট্যাক্টে না থাকে, তো ডেফিনেটলি ক্যাভিটি হবে না তাতে। এর পরের স্টেজ যেটা আসে সেটা হচ্ছে ধরুন যে বাচ্চা স্কুল যাচ্ছে, এবার সে বাচ্চা ধরুন ট্রমাতে হয়, ট্রমা বলতে গিয়ে পড়ে গেল, কোথাও ধাক্কা লাগলো, ক্রিকেট খেললো, স্লিপে চড়তে গিয়ে পড়ে গেল, তখন সি এক্সপ্লোরেশন বা ট্রমাটিক ইঞ্জুরিজ, স্পোর্টস ইঞ্জুরি যেটাকে বলি আমরা। সেই ধরনের ক্ষেত্রে যেটা নিয়ম, বাই চান্স যদি কোনো দাঁত এক্সফলিয়েট হয়ে যায়, তো তার নিয়ম হচ্ছে ওই দাঁতটা যদি ক্লিন এনভায়রনমেন্ট, সাপোজ ক্লিন মিল্ক, কাঁচা দুধে যদি আনা হয় ডেন্টিস্টের কাছে, তো সেই দাঁতটাকে কিন্তু আবার প্রতিস্থাপন করা যেতে পারে বাই আ ডেন্টিস্ট। বলছেন কি, এটা কিন্তু সবাই জানেন না। এটা সবাই জানে না। কাঁচা দুধে মিল্কে যদি আনা হয়, সেটাকে ইনভেট্রো আমরা রুট ক্যানাল করে বা আদার কিছু প্রসিজার্স করে আমরা আবার ওই দাঁতগুলোকে লাগিয়ে দিতে পারি, তাতে কিন্তু আবার রিপ্লেস হয়ে যায় ওই দুধের দাঁত, মানে ওটা থেকে যাবে আবার একদম পার্মানেন্ট। একদম একদম।
তো এক্সপ্লেনেশন তার টাইম আছে, যদি সেটা মেনটেন করা হয় প্রোটোকল, তো কাঁচা দুধে বেসিক্যালি আনতে হয়। এটা কি শুধু ছোট বাচ্চাদের ছোট ক্ষেত্রে? বাচ্চাদের ক্ষেত্রেই, ছোট বাচ্চাদের ক্ষেত্রে। অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, বাট চান্সেসটা কম হয়ে যায়, যেহেতু রিজেনারেশন ব্যাপারটা বডি থাকে না। এবার তারপরের স্টেজে হচ্ছে এই ধরনের বাচ্চাদেরও আপনাদের নিয়ে যেতে হয়। এর পরের স্টেজ হচ্ছে আগলি ডাকলিং স্টেজ বলি, বা অর্থ বা ব্রেসেসের দিকে যখন চলে যাচ্ছে বাচ্চা, যখন সম্পূর্ণ ডেসিডিয়াস দাঁত, দেখুন বাচ্চাদের ক্ষেত্রে ডেসিডিয়াস দাঁত মানে দুধের দাঁত যেটা আছে, তার এক্সফোলিয়েশন আর শেডিংয়ের এজেস আছে। এক্সফোলিয়েশন মানে কোন বয়সে পড়বে এবং কোন বয়সে নতুন দাঁতটা আসবে। এবার ওভার রিটেন্ড বলি আমরা, অনেক সময় কি হয়, দাঁত দুধের দাঁত পড়ছে না, নড় করছে, মা বাবা নিয়ে যাচ্ছে না ডেন্টিস্টের কাছে, বা দাঁত নড়ছে, বাচ্চা কিছু খাচ্ছে না ফাইবারাস ফুড, দাঁত পড়ছেই না। তো সেই ওভার রিটেনশন অফ দ্য এজ, তখন কিন্তু কি হবে, আমাদের দুধের দাঁতের নিচে কিন্তু পার্মানেন্ট দাঁত আসছে, সেই পার্মানেন্ট দাঁত উইল নট গেট আ ওয়ে টু কাম আউট। তো সেখানে কি হবে, যখন ওই দুধের দাঁতটা পড়ছে না, পার্মানেন্ট দাঁতটা এবড়ো খেবড়ো জায়গায় বেরোবার চেষ্টা করবে, ব্যাকা হয়ে যাচ্ছে, যেখান দিয়ে রাস্তা পাবে সেদিক দিয়ে বেরোবে। তো সেই জন্য এটাও যেরকম হানিকারক, যে রিটেনশন এবং আর্লি এক্সফোলিয়েশন। এবার ধরুন কোনো কারণে ক্যাভিটি লাগলো একটা বাচ্চার, সাপোজ তার এজ, সামনের দাঁতের ক্ষেত্রে বলছি, ধরুন 7 বছর বয়সে পড়ার কথা এক্সফোলিয়েশন, 7 বছর বয়সে আমার পার্মানেন্ট দাঁত আসার কথা, কিন্তু কোনো কারণে ধরুন 4 বছর বয়সে পোকা লাগলো সামনের দাঁতটা, এবার ডেন্টিস্টের কাছে গেলেন বা কোথাও গেলেন, আপনি দাঁতটা তুলে ফেললেন, তখন কিন্তু তুলে ফেলা হলো, সেটাও যেরকম হার্মফুল। সেই কারণে আমরা পালপেক্টমি বা পালপোটমি করি প্রসিজার্স, যেগুলো হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে করা হয়। যেরকম বড়দের রুট কানাল, সেরকমই রুট কানালস অফ বাচ্চাদের পালপোক্টমি বা পালপেক্টমি বলা হয়। তো সেই ধরনের প্রসিজার্স করা হয়, অথবা স্পেস মেনটেনার দেওয়া হয়। স্পেস মেনটেনার মানে ওই স্পেসটা মেনটেন করার জন্য আমাদের আর্টিফিশিয়াল জিনিস দেওয়া হয়, স্পেস মেনটেন করার জন্য। সেই স্পেস মেনটেনার্স লাগে কেন কি, আর্লি এক্সপয়েলেশন করছে, ধরুন কোনো কারণে আমাকে তুলতেই হচ্ছে, দাঁতটা অপশন নেই, তখন কিন্তু ওই স্পেস মেনটেনার বড় রোল প্লে করে। এবার একটা অ্যাডাল্ট ডেন্টিস্ট, একটা পেডিয়াট্রিক ডেন্টিস্ট ইজ আ ডোমেন, যেখানে বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালাইজড কেয়ার করা হয়। সেই পেডিয়াট্রিক ডেন্টিস্ট তো সবাই সমান, বাট পেডিয়াট্রিকতে আন্ডারস্ট্যান্ড দ্য চাইল্ড বিহেভিয়ার অ্যান্ড সাইকোলজি বেটার, অ্যান্ড তাদের কাজ করার টেকনিক্স বা জিনিসগুলো আলাদা। আমরা যেটা স্পেশালাইজ করি, উই হ্যাভ আ মেশিন কল কনসিয়াস সিডেশন, যেটাতে বাচ্চাদেরকে সিডেট করে, যে নন কোঅপারেটিভ চাইল্ড হয় সেখানে সিডেট করে আমরা ইমিডিয়েটলি এই ধরনের প্রসিজার পেডিয়াট্রিক ডেন্টিস্ট যারা আমাদের টিমে আছে, উই আর ডুইং রেগুলার বেসিসেস। সাপোজ আ চাইল্ড অর অ্যাডাল্ট অটিস্টিক চাইল্ড, সাপোজ আ স্পেশাল চাইল্ড বলতে পারেন, বা আনকোঅপারেটিভ চাইল্ড বলতে পারেন, যেখানে হয়তো মাইনর প্রসিজার, সেখানে কনসিয়াস সিডেশন করে আমরা উই আর ডুইং ইট অন আ রেগুলার বেসিস। কেন কি, বাচ্চার ক্ষেত্রে আনকোঅপারেশনটা বেশি, ফিলিংটা তো সেম, 2 মিনিটের কাজ ফিলিং একটা ডেন্টিস্টের জন্য, বাট সে বাচ্চা যদি না মুখ খুললো বা না বসলো, তাহলে হবে কি করে ফিলিংটা, ওই চেঁচামেচি অ্যান্ড অল। সো দিস ইজ ওয়ান অপশন উই আর ডুইং অন রেগুলার বেসিস ইন হাউস। এই কনসিয়াস সিডেশন মেশিনটা আমাদের উই আর হ্যাভিং এক্সক্লুসিভ ইন ইস্টার্ন ইন্ডিয়া। এবং তারপরেও যদি কিছু আনকোঅপারেটিভ হয়ে যায়, সাপোজ কনসিয়াস সিডেশনে বাচ্চা, আমাদের বেসিক্যালি নাইট্রাস অক্সাইড ইউজ করা হয়, নাইট্রাস অক্সাইড ইন কম্বিনেশন উইথ অক্সিজেন ইউজ করা হয়। এবার সেটা যখন যদি বাচ্চা ইনহেলই করলো না, নিঃশ্বাসই নিচ্ছে না, হ্যাঁ, তো তখন আরও চ্যালেঞ্জিং হয়ে যায়, তখন আমি গো টু ওটি অ্যান্ড ডু ইট। সেটাও আমরা এক্সক্লুসিভলি প্র্যাকটিস করি। অনেক সময় কী হয়, আমাদের ওটিতে যেতে হয়, সকালবেলা গিয়ে হয়তো ওটিতে গিয়ে 15-20 মিনিটসে অল প্রসিজার যা যা আছে সেগুলো সব কমপ্লিট করে একদিনেই ছেড়ে দেওয়া হয়, মানে ডে কেয়ার ফেসিলিটিতে। তো সেটাও আমরা রেগুলার বেসিসে ডে কেয়ারে অটিস্টিক চাইল্ড বা অন্য কোনো স্পেশাল চাইল্ডের ক্ষেত্রে বা আনকোঅপারেটিভ চাইল্ডের ক্ষেত্রে এক্সক্লুসিভ পেডিয়াট্রিক প্র্যাকটিস হচ্ছে। আমার অনেকটা কনসিয়াস। তারপরের স্টেজে যেটা প্রশ্ন থেকে চলে যাচ্ছি বাইরে, সেটা হচ্ছে যে নেক্সট স্টেজ হচ্ছে অ্যাডোলেসেন্স স্টেজ, যেখানে আপনার অর্থ বা ব্রেসেস এবড়ো খেবড়ো যদি দাঁতগুলো বেরোয়, এই যে দুধের দাঁত যদি ভুলভাল টাইমে তোলা হয় বা বেরিয়েছে, তখন পার্মানেন্ট দাঁত উইল কাম ইন ডিফারেন্ট পজিশনস, অথবা মাল অক্লুশন যদি কোনো ফ্যামিলিগত জেনেটিক কিছু প্রবলেম থাকে বা আদার কোনো রিজনসের ক্ষেত্রে, তখন এবড়ো খেবড়ো বেরোচ্ছে দাঁতগুলো। তো সেইটার কারেকশনের যে মেথড, সেটাকে বলা হয় অর্থোডন্টিক্স। এটা একটা ব্রাঞ্চ অফ ডেন্টিস্ট্রি। অর্থোডন্টিস্ট আর দ্য কনসার্নড ডক্টরস ফর দ্যাট। এবার ডায়াগনোসিস ডেফিনেটলি জেনারেল ডেন্টিস্টরাই করে। এবার অর্থোতে ব্রেসেস, যেটা আপনারা প্রচলিত কথা হয়, তো 2-3 রকম ব্রেসেস হয়। একটা হচ্ছে মেটাল ব্রেসেস, যেটা মেটালিক ইন কালার, একটা হয় সেরামিক ব্রেসেস উইচ ইজ হোয়াইট ইন কালার, একটা নতুন যেটা মডার্ন টেকনোলজি এসছে, সেটাকে আমরা
বিভিন্ন রকম কোম্পানিজ আছে, মানে ওয়েস্টার্ন কান্ট্রিজের কোম্পানিজ আছে, ইন্ডিয়ান এখন ম্যানুফ্যাকচারিং হচ্ছে টু ডিক্রিজ দ্য কস্ট। এটাকে আমরা ট্রান্সপারেন্ট বলি বা অ্যালাইনার্স বলি। বেসিক্যালি এভরিথিং ইজ এআই দিস ডেজ। এআইয়ের মাধ্যমে আমরা কি করছি, উই হ্যাভ ইনহাউস স্ক্যানার্স অ্যাট আওয়ার সেট আপ, উই হ্যাভ ইনহাউস স্ক্যানার্স বলি। স্ক্যানার মানে দাঁতের পুরো স্ক্যান হয়ে যাচ্ছে, ব্যাপারটা ইন্টারনাল পুরো ব্যাপারটা স্ক্যান হয়ে গেল। এবার ওই স্ক্যানটা আমরা যখন ওই ফাইলে পাঠিয়ে দিচ্ছি এআইয়ের মাধ্যমে, এআই উইল টেল ইউ হাউ মাচ মুভমেন্ট, কতটা মুভমেন্ট, কত ডিগ্রি মুভমেন্ট। ওই এক সপ্তাহ ধরুন একটা অ্যালাইনার আমাকে এক সপ্তাহ পড়তে হবে, তো এআই উইল টেল ইউ কি এক সপ্তাহের মধ্যে এই দাঁতটা এই ছিল 30 ডিগ্রি রোটেশন হয়ে যাবে। সো 1 নম্বর অ্যালাইনার পড়লেন, আবার 2 নম্বর অ্যালাইনারও ম্যানুফ্যাকচার হয়ে চলে আসবে। আপনি এইটা এক সপ্তাহ পড়লে এই দাঁতটা এই মুভমেন্ট হয়ে যাবে, দেন দ্য সেকেন্ড অ্যালাইনার উইল ফিট ইন। মানে একটা একটা করে ইউজ করতে হয়, একটা করে উই হ্যাভ টু চেঞ্জ। বাট অ্যাডভান্টেজ অফ দিস অ্যালাইনার্স হচ্ছে যে কোনো পার্সন হু ইজ মিডিয়াতে আছে বা যেখানে ক্যামেরা কনসিয়াস বা কোনো সেলিব্রিটি বা অফিস গোয়ার্সদের ক্ষেত্রে, সেখানে আমাদের ওই অ্যালাইনার ইউ হ্যাভ টু ওয়্যার ইট ফর 22 আওয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। বাট যখন সাপোজ একটা শ্যুট আছে বা সাপোজ একটা কোথাও যাচ্ছেন, সেখানে পার্টি যাচ্ছেন, তো ইউ ক্যান জাস্ট কিপ ইট ইন দ্য বক্স অ্যান্ড ওয়্যার। তো সেটা অনেকটা অ্যাডভান্টেজ এসছে আজকের দিনে। বাট মাইল্ড মুভমেন্টস বা ভালো কিছু কসমেটিক এতে আমরা ডেফিনেটলি অ্যালাইনার্সও ইউজ করছি। বাট ব্রেসেস ইজ গোল্ড স্ট্যান্ডার্ড। কেন কি, এই এআইতে এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। সাপোজ একটা বাচ্চা যদি পড়লই না, স্কুলে গিয়ে পড়লই না 20 আওয়ার্স, তো তখন কিন্তু রেজাল্ট ডিফার করে যাবে, তখন কিন্তু ডেন্টিস্টের হাতে নেই। সো কল্ড আজকের ডেটে অনলাইন অ্যালাইনার্স হ্যাভ কাম ইন টু প্লেস, সো কল ডিআইওয়াই অ্যালাইনার্স বলতে পারেন। বাট দ্যাট ইজ, এগুলোতে কি হচ্ছে, হিতের বিপরীত হচ্ছে। হ্যাঁ, সেখানে কিন্তু ডেন্টিস্ট ইন্টারভেনশন নেই। আমরা যখন করছি সেটা কি আন্ডার ডেন্টাল সুপারভিশন হচ্ছে বা অর্থোডন্টিস্ট সুপারভিশন হচ্ছে। ব্রেসেসটা কিন্তু সম্পূর্ণ ডেন্টিস্ট কন্ট্রোলে, এবং আমরা যেভাবে চাইবো সেভাবে টিথ মুভমেন্ট হবে। তো সেটা অলওয়েজ রেকমেন্ডেড টু গেট আ অর্থোডন্টিস্ট অর আ ডেন্টিস্ট কনসালটেশন ডান অ্যান্ড দেন গো ফর দ্য প্রসিজার। এই ধরনের অনলাইনের নিজের হেলথ কেয়ারের সাথে খেলা হয়ে যায়। এখন তো প্রচুর পাওয়া যায় এরকম ধরনের অ্যাড, আমরা দেখতে পাই যেখানে বলা হচ্ছে যে একদম ঠিক হয়ে যাবে একদম। তো এরপরে বেসিক্যালি ওদের আপনি হেল্পলাইনে ফোন করলে সবই নাম্বার ব্যস্ত হয়ে পাবেন, এরপরে ইউ কান্ট হেল্প ইট। সো নেক্সট স্টেজ বিকামস, ধরুন আইডোলেশন স্টেজে, যেখানে আপনি আরও উপর দিকে যদি যান, তখন ব্যাড ব্রেথ এর দিকে আসবে, সেখানে আমাদের ক্লিনিং অ্যান্ড আদার প্রসিজার্স কামস ইনটু প্লেস। বা কোথায় কলেজ গোয়িং স্টুডেন্টস, যেখানে ইন্টারভিউর প্রশ্ন আসছে বা বিয়ের প্রশ্ন আসছে, সেখানে আমাদের তখন ওই স্মাইল ডিজাইনিং বা কসমেটিক ইন্ডাস্ট্রি স্টেপস ইন। সো সেখানে মেবি টুথ হোয়াইটনিং, মেবি টুথ জুয়েলারি, মেবি স্কেলিং অ্যান্ড পলিশিং আ সিম্পল প্রসিজার, মেবি ব্রাইটনিং, মেবি ভিনিয়ার্স, মেবি কসমেটিক ট্রিটমেন্ট। এগুলো দাদা প্রত্যেকটা কিন্তু প্রসেস একটু একটু করে আপনার কাছ থেকে বুঝতে চাই। অলওয়েজ এটা হলো। তারপরের স্টেজে হচ্ছে আমাদের যেরকম অফিস গোয়ার্সদের জন্য বা ওয়ার্কিং প্রেগনেন্সির ফিমেলের ক্ষেত্রে প্রি প্রেগনেন্সি চেক আপস, প্রি প্রেগনেন্সির দিক দিয়ে। আর তারপরের স্টেজ হচ্ছে ডেফিনেটলি জেরিয়াট্রিক ডোমেন চলে যাচ্ছে, যেখানে আজকের ডেটে হায়ার লিমিট হচ্ছে 95। আই হ্যাভ ডান ইমপ্লান্টস ফর 95, 100 পিপল কাম অ্যান্ড গেট ফিক্সড ইট ডান অ্যাট দ্য এজ অফ 95। সেই মানুষের ইচ্ছে এবং এই কসমেটিক কনসিয়াস বা চিবিয়ে খাবো, ভালো থাকবো, এই যে ব্যাপারগুলো, এইগুলো এখন আমাদের শহরে ডেফিনেটলি এনহ্যান্স হয়েছে জিনিসগুলো। না, এটা তো শুনলেও ভালো লাগে। মানে ওই বয়সে একজন মানুষ ভাবছেন যে আমি একদম নিজেকে এত ভালোভাবে রাখবো। আগে যেটা হতো দাঁত বাঁধিয়ে নাও, ইজি একটা প্রসেস, এখন আস্তে আস্তে ইমপ্ল্যান্টের দিকে মানুষ ঝুঁকছেন। দাদা, আপনি যে প্রসেসগুলো বললেন, প্রসিডিওরগুলো বললেন, আমাদের যদি একটু ডিটেলে বুঝিয়ে বলেন। দেখো, সব থেকে কমন কেসেস আমি যদি বলি, আমি পেডিয়াট্রিকটা অনেকটাই কভার করলাম, যেখানে আমরা কনসিয়াস সেডেশন অ্যান্ড ওটির মাধ্যমে ডিল করছি। এর পরের যে স্টেজটা, যেখানে আমাদের বলতে গেলে সব থেকে বেশি যেটা আমরা পেশেন্টস পাই, সেটা হচ্ছে ধরুন গ্রাম বাংলা থেকে বলতে পারেন, ডিস্ট্রিক্ট পেশেন্টস বেসিক্যালি বলতে পারেন, যেখানে আমাদের ডেফিনেটলি বলা উচিত নয়, বাট ওই সোশ্যাল ট্যাবু অফ ম্যারেজ ইজ দেয়ার, যেই ক্ষেত্রে পেশেন্টস কিন্তু বা কেউ একটা বাবা বা মেয়ে বা বোন কাউকে নিয়ে আসছে যার দাঁত ভালো নয় বলে বিয়ে হচ্ছে না, যেটা সোশ্যাল ট্যাবু আমাদের। তো এই ধরনের কেসেস আমরা বেশিরভাগে পাই। তো সেক্ষেত্রে আমরা ভিনিয়ার্স অথবা স্মাইল ডিজাইনিং, যেখানে এটা এমন একটা স্টেজে আসে, ধরুন বিয়ে 2 মাস বাদে, 4 মাস বাদে, তখন ব্রেসেস কিন্তু আমাদের 1 বছরের ট্রিটমেন্ট। ওয়্যারাজ এই ধরনের স্মাইল ডিজাইনিং কিন্তু আমরা
রাতারাতি বা একটা সপ্তাহের মধ্যে। ইন আওয়ার ক্লিনিক উই ডু আ ডিজিটাল স্মাইল ডিজাইনিং। এটা কি হচ্ছে, বেসিক্যালি আমাদের কাছে ইনহাউস স্ক্যানার্স আছে, সেই স্ক্যানিং করে আমরা বেসিক্যালি ইন্ট্রাওরাল পিকচার্স যেরকম ফটোশপ হয় সেরকম আপনাকে দেখাতে পারবো যে হাউ ইউ উইল লুক গুড। আমাদের কাছে টেমপ্লেটস আছে, আপনি মাধুরী দীক্ষিত চাইলে মাধুরী দীক্ষিত, শাহরুখ খান চাইলে শাহরুখ খান, মানে এটা পসিবল? ইটস পসিবল। সো হ্যাঁ, এই ধরনের স্মাইল ডিজাইনিং আমরা দু ধরনের ডোমেনে পাই। এক হচ্ছে এই ধরনের বিএ কেস, ইন্টারভিউ কেস, যেখানে আমাদের গ্রাম বাংলা থেকে মানুষজন এসে স্মাইল ডিজাইনিং করছে। আর একটা সেক্টর যেখানে আমি করি সেখানে হচ্ছে ধরুন টলিউড, বলিউড বা মডেলিং ইন্ডাস্ট্রি বা মিডিয়া ইন্ডাস্ট্রি বা টু লুক গুড যেটাকে বললেন, তো সেই ধরনের ইন্ডাস্ট্রি। রিসেন্টলি উই ডিড মেনি স্মাইল ডিজাইনিং অফ মেনি সেলিব্রিটিস অফ আমাদের টলিউড। এবার সেখানে এভরি স্মাইল যেগুলো আপনারা দেখছেন, সবাই চকচকে যদি দাঁত হতো তাহলে তো খুব ভালো হতো। সো ইন দিস কেসেস উই ডু ভিনিয়ার্স মানে যেরকম টেবিলের সানমাইকা বা ভিনিয়ার্স বলেন, সেরকম উই পেস্ট সেরামিকের লেয়ারিং ভিনিয়ার্স অন দ্য ফ্রন্ট টুথ বা এই 6টা দাঁত যেটা ভিজিবল, উই ডু ইট ইন আ ডিজিটালি স্মাইল ডিজাইনিং বলি আমরা। তো ডিজিটালি আমরা এইভাবে দেখে নিতে পারি, পেশেন্টকেও দেখাতে পারি, এবং ডিজিটালি রাতারাতি আমরা এরকম সেরামিক বন্ডিং করে which can be done and which can enhance your smile, not only smile, confidence, elegance, everything. দাদা, এগুলোর একটু বাজেটের একটা আভাস কিন্তু একটু চাইবো আপনার কাছ থেকে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। ডেন্টিস্ট আর এক্সপেন্সিভ। হ্যাঁ, এবার কথা হচ্ছে যে এই ধরনের ট্রিটমেন্ট ডেফিনেটলি এটা কসমেটিক প্রসিজার যখন, তখন না রেজাল্ট দিলে, মানে দেয়ার আর ভ্যারাইটি অফ ল্যাবস উই ওয়ার্ক। ডেন্টিস্টের স্কিল আমরা তো আছি, অ্যাপার্ট ফ্রম দ্যাট আর একটা হিডেন পার্ট যেটা কেউ ডিসক্লোজ করে না, সেখানে হচ্ছে যে ল্যাবস বা দাঁতটা যেখান থেকে বানানো হচ্ছে। কলকাতা হ্যাজ গট বিগেস্ট ল্যাবরেটরিজ অফ ইন্ডিয়া, বাট উই প্রেফার টু ওয়ার্ক উইথ সাম ল্যাবরেটরিজ উইচ আর প্যান ইন্ডিয়া বেসিস, যেখানে কেরালা, বম্বে এই ধরনের জায়গায়। আমাদের কাছে যেহেতু ডিজিটাল স্ক্যানার আছে, এই স্ক্যানিংয়ের মাধ্যমে আমি কিন্তু ওই ফাইলটা পাঠিয়ে ইমিডিয়েটলি আই ক্যান ওয়ার্ক উইথ সিঙ্গাপুর ল্যাবরেটরিজ অলসো, দুবাই ল্যাবরেটরিজ অলসো, কেরালা ল্যাবরেটরিজ অলসো। whereas definitely কেরালাতে উই হ্যাভ গুড ল্যাবরেটরিজ যেখানে এক্সপোর্ট কোয়ালিটি জব হয়, বিকজ ইউনো ফ্লাইটস আর ওখান থেকে অল ইউএই কান্ট্রিজের ফ্লাইটসগুলো সব ওখান থেকেই ছাড়ে। তো ইন্ডিয়াতে সস্তায় কাজ হয় বলতে পারেন, সস্তায় পুষ্টিকর আমরা সবাই সবসময় চাই। তো সেই ধরনের কাজ আমরা কেরালার ল্যাব থেকে করাই, এবং দে গিভ ওয়াও রেজাল্টস। দেয়ার ইজ মানে আপনি না বুঝতে পারবেন না, দেয়ার ইজ আ ফ্যাক্টরি অফ পিপল সিটিং, এন্টারপ্রেনারশিপ যেটাকে বলে, মানে একটা গ্রাম থেকেই হয়তো দেখবেন 200 এমপ্লয়িজ বা লেডিজরা এক কাজ করছে, এবং সবাইকে এক ধরনের কাজ শেখানো হয় না, মানে পুরো কাজটা একজনকে শেখানো হয় না, তো একজন একটা করছে, এবং সে বছরের পর বছর ওইটাই করছে। কেউ পলিশ করছে, তো সে বছরের পর বছর পলিশই করছে। ইফ ইউ ডোন্ট সি দ্যাট, ইউ ডোন্ট বিলিভ দ্যাট ওয়ার্ক। সো এরকম ফ্লোরের পর ফ্লোর পিপল আর ডুইং, অ্যান্ড এরকম এক্সপোর্ট কোয়ালিটি। তার উপরে ম্যানেজার্স আছে, অ্যান্ড তার উপরে জার্মান টেকনিশিয়ানসরা বসে আছে। জার্মানস আর বেস্ট ইন দেয়ার হ্যান্ডওয়ার্ক, ইউনো। সো জার্মান টেকনিশিয়ানস হেড করে। সো আমরা যেহেতু স্পেশালাইজ ক্লাস করি, তখন আমাদের যেরকম সিনিয়র দিয়ে সুপারভিশন হয়, সেরকম করে হেরার্কিতে দাঁত বেরোনো হয়। সো কস্টিং উইল ডিপেন্ডস ফ্রম হুইচ ল্যাবরেটরি উই আর সেন্ডিং, কী ধরনের স্কিলস, কী ধরনের রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, একটা সেলিব্রিটি আর একজনের সাপোজ কারোর বিয়ের জন্য রিকোয়ারমেন্ট সেম নয়, তো সেই ধরনের আমরা ল্যাবস যখন চেঞ্জ করি, দ্যাট ট্রিটমেন্ট রেঞ্জেস ভ্যারিজ। বাট whereas ইন দিস ডেজ উই ইউজ এই ধরনের অল সেরামিক বা এস্থেটিক ক্রাউন্স ইউজ করা হয়, বা ভিনিয়ার্স ইউজ করা হয়, যেগুলো দিয়ে একটা নর্মাল মানুষের ডেফিনেটলি কাজ চলে যাবে। মানে সেটা মোটামুটি একজন নর্মাল মানুষের বাজেটের মধ্যেও চলে আসবে। একদম অল মডিফিকেশনস পসিবল। এই ধরনের কসমেটিক বাদে যাদের কেউ যদি সাপোজ কোনো স্মাইল নিয়ে বা কালার নিয়ে হ্যাপি নয়, তো দেন উই ডু টিথ হোয়াইটনিংস। মিডিয়া ইন্ডাস্ট্রিতে জন্য উই ডু টিথ জুয়েলারিজ, যেখানে কসমেটিক অ্যাট্রাকশন, মানে দ্যাট জুয়েল উইল ইউর হোল অ্যাট্রাকশন ইজ ইউর মাউথ বা ওরাল ক্যাভিটি, দাঁতে জুয়েলারি, এক্স্যাক্টলি দ্য ক্যামেরা উইল অ্যাট্রাক্ট ইউ। সো এই ধরনের প্রসিজার্স আমরা রেগুলার বেসিসে করছি কিন্তু, এবং ভিনিয়ার্স, মানে এগুলো যথেষ্ট কস্টলি প্রসিডিউর না, এই ধরনের প্রসিজারগুলো নয়। ভিনিয়ার্স আর কস্টলি, বাট এই ধরনের প্রসিজার্সগুলো কস্টলি নয়। টুথ হোয়াইটনিং বা টুথ ব্লিচিং বা ওরাল প্রোফিল্যাক্সিস বা ক্লিনিং, এই ধরনের প্রসেসগুলো সাধারণ সবাই করতে পারে। ব্লিচিং দেখুন, যার রিকোয়ারমেন্ট আছে, যার বিয়ে হচ্ছে না, তো সে তো আপনি কস্টিং বলছেন বলে বলুন, আমরা তো ডেলি বেসিসে ফেস করছি, অনেক সময় পেমেন্ট 100 টাকার নোটেও হয় আমাদের। সো দেন উই রিয়েলাইজ কি হাউ পেনফুল ইট ইজ,
হ্যাঁ, যে একটা মানুষ 100 টাকার নোটে যখন পেমেন্ট করে সে কতটা পয়সা জমিয়ে সেই জিনিসটা পেমেন্ট করছে। বাট আমরা তো ভগবান, ডাক্তার তো ভগবান। বাট সেই জিনিস মানে আই উইল শেয়ার আ স্টোরি। উই গট আ পেশেন্ট, মানে যে বললো ধরুন মেয়ের জন্য বিয়ের জন্য জমিয়েছি 1 লাখ টাকা, ডাক্তারবাবু আপনাকে দিচ্ছি যাতে ও একটা ভালো বর পায়। সো তখন হয়তো আমাদের নিতেও খারাপ লাগে, বাট সামটাইমস ওয়েন কস্টিং ইনভলভ আমি তো পকেট থেকে দিতে পারবো না, বাট উই ট্রাই টু হেল্প অ্যান্ড উই হ্যাভ টু কোঅপারেট। বাট এই ধরনের পেইনফুল জায়গা আর স্টিল প্রেজেন্ট ইন দ্য সোসাইটি। এগুলো না অ্যাকচুয়ালি ভাবলেও খারাপ লাগে, মানে এই একটা প্রবলেমের জন্য হয়তো একটা মানুষের বিয়ে হচ্ছে না, যদিও এটা ডিফারেন্ট অ্যাঙ্গেল আমাদের আজকের আলোচনার বিষয় নয়, তবুও শুনলে কোথাও একটা খারাপ লাগা কাজ করে। দাদা, আপনি যেরকম আর কিছু প্রসিডিউরের কথা বলছিলেন। আর কিছু বলতে স্কেলিং অ্যান্ড পলিশিং অ্যাডোলেসেন্ট স্টেজে এগুলোই হয়। স্কেলিং অ্যান্ড পলিশিং, টুথ ব্লিচিং, টুথ হোয়াইটনিং, ভিনিয়ারিং, ক্রাউনিং, বেসিক। এবার যদি ব্যথা অ্যান্ড আদার থিংস হয় তখন আমরা রুট কানালস করে থাকি। এটা মেডিকেল প্রসিজার, এটা কসমেটিক প্রসিজার নয়। কোনো ক্ষেত্রে ধরুন চোট লেগেছে ছোটোবেলায়, তখন উই হ্যাভ ইন হাউস আমাদের ক্লিনিকে উই হ্যাভ সিবিসিটি বলে একটা মেশিন, হুইচ ইজ অলসো এক্সক্লুসিভ মেশিন হুইচ ইজ দেয়ার ইন হাউস ইন ইস্টার্ন ইন্ডিয়া। এই সিবিসিটি মেশিনে কি হয়, আমরা কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি বলি বা দাঁতের সিটি স্ক্যান। হ্যাঁ, তো দাঁতের সিটি স্ক্যান হলে কি হয়, এটা বেসিক্যালি অ্যাডভান্সড ডায়াগনস্টিক প্রসিজার। আজকাল দেখুন ওই দাঁতের এক্স রে, ডিজিটাল এক্স রে খুব কমন হয়ে গেছে। হয়তো অনেকের কাছে নেই, বাট ডিজিটাল এক্স রে আই এম ইউজিং ইট সিন্স লাস্ট 15 ইয়ার্স। এখনও হয়তো অনেকের চেম্বারে নেই ডিজিটাল এক্স রে, বাট খুব কমন হয়ে গেছে এখন। সো নিউ অ্যাডভান্স টেকনোলজি হচ্ছে সিবিসিটি বা কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি, যেটাতে 3D পিকচার। একটা এক্স রে হচ্ছে একটা 2D ইমেজ, ওয়ারাজ এই সিবিসিটি হচ্ছে কিন্তু 3D ইমেজ। আপনি পুরো চারদিক দিয়ে ঘুরিয়ে ডাক্তারবাবু কিন্তু পুরো ব্যাপারটাকে দেখতে পাচ্ছেন। হয়তো পেশেন্টের জন্য ইম্পর্টেন্ট নয়, হয়তো ডাক্তারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো এই ধরনের ডায়াগনস্টিক ইমেজেস পাওয়া যায়। ডায়াগনস্টিক এটা সিবিসিটি উই হ্যাভ ইন হাউস এক্সক্লুসিভ। এবার ডিজিটাল এক্সরেসগুলো তো আছে, এগুলো তো আছে। এই ধরনের প্রসিজারে আমরা রুট কানালস ডায়াগনোসিস করি, রুট কানালস করা যায়। এবং আজকের ডেটে সিঙ্গেল সিটিং ব্যথাবিহীনভাবে রুট কানালস করা সম্ভব বিকজ অফ অ্যাডভান্সড মেটেরিয়ালস বলতে পারেন, অ্যাডভান্স টুলস বলতে পারেন, গ্যাজেটস বলতে পারেন, বা টেকনোলজি যেহেতু অ্যাডভান্স হয়েছে। তো আজকের দিনে ব্যথাবিহীনভাবে সিঙ্গেল সিটিং রুট কানালস উইথ ম্যাগনিফিকেশন পসিবল। তার মানে আপনি বলছেন যে আমরা কিন্তু জানি রুট কানালের জন্য অন্তত 3-4টে সিটিং লাগে, মানে একদিনে রুট কানাল হয়ে যাবে? একদম একদম রেগুলার বেসিসে হচ্ছে। দেখুন অনেক সময় কি হয়, ডাক্তারবাবুর টাইম থাকে না, বা সত্যি কথা বলতে ভয় লাগে যে পুরো পেমেন্টটা হবে তো একদিন, আজকে আপনি প্রিপেয়ার্ড নয় হয়তো। ইফ ইউ কান্ট পে মি, ইফ ইউ ডোন্ট পে মি ইন ওয়ান সিটিং, দেন হোয়াট? তো এই ধরনের হিন্ড্রেন্স বা ব্যারিয়ার্সগুলো আমরা কাটিয়ে উঠে সিঙ্গেল সিটিং রুট কানাল এখন খুব সাকসেসফুল এবং রেগুলার বেসিসে হচ্ছে। এবং উইথ ক্রাউনিং? উইথ ক্রাউনিংও পসিবল, উইথ টেম্পোরারি ক্রাউনিংসও ডেফিনেটলি পসিবল। আজকের ডেটে ক্যাড ক্যাম্পস এসে গেছে। আজকে যেহেতু 3D প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা অন্য টেম্পোরারি বা অন্য সেমি টেম্পোরারি যেগুলো সে 5 ইয়ার্স লাইফ ক্রাউন্স, এগুলো আমরা কিন্তু ওভারনাইট তো অলওয়েজ পসিবল, আদারওয়াইজ ওই 3D ক্যাড ক্যামের মাধ্যমে ইমিডিয়েটলিও দিতে পারছি। মানে এর জন্য কি কস্টটা অনেকটা বেড়ে যাচ্ছে? না, নট রিয়েলি। দেখুন একটা কাজ যেটা আমি 2 দিনে করতে পারবো বা 3 দিনে করতে পারবো, সেটা যদি পেশেন্ট পয়সা দেয় আর টাইম দেয়, তো আমি সেটা একদিনেও করতে পারবো। বেটার একদিনে হয়তো আরও ইনফেকশন প্রোটোকল বা আদার থিংস মেনটেন্যান্স হাই, আপনি 3বার খুলবেন, 3বার লাগাবেন, 3বার করবেন, তো তাতে ইনফেকশন অফ চান্সেস becomes more higher compared to your single sitting. So single sitting is recommended, whereas few cases যেখানে ইনফেকশন থাকে বা সেখানে হবে না, সেখানে আমাদের হয়তো মাল্টিপল সিটিংসে আমাদের মেডিসিনস দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিতে হয়, তখন আমাদের হয়তো মাল্টিপল সিটিংস লাগে। দাদা, টুথ ইমপ্লান্ট এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, কেননা অনেকেই কিন্তু ইমপ্লান্ট করাতে চান, কিন্তু সবার পক্ষে কি ইমপ্লান্ট করানো সম্ভব? দেখুন, টুথ ইমপ্লান্ট হলো মোস্ট মডার্ন প্রসিজার অফ ফিক্সড টুথ রিপ্লেসমেন্ট। দাঁত বাঁধাবার সবথেকে মডার্ন টেকনিক। টুথ ইমপ্লান্টে আমরা কি করছি, আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা, আই এম ইমপ্লান্টোলজিস্ট মানে টুথ ইমপ্লান্টের স্পেশালিস্ট। তো টুথ ইমপ্লান্টে আমরা কি করছি, একটা টাইটেনিয়াম ফিক্সচার বা যেটা ইমপ্লান্টস, সেটাকে আমরা হাড়ের ভেতরে প্রতিস্থাপন করছি, বা ইমপ্লান্ট একটা ছোট্ট সার্জারির মাধ্যমে আমরা হাড়ের ভেতরে ইমপ্লান্টস করছি। তো ইমপ্লান্টটা করছি আমরা কিন্তু হাড়ের ভেতরে। এবার হাড়টাই যদি না থাকে বা বোন কোয়ালিটি যদি খারাপ থাকে, সেখানে আমরা ইমপ্লান্টস করতে পারি না। এবং ইমপ্লান্ট অ্যাপ্রক্সিমেটলি গ্রোথ ফেজ হয়ে যাওয়ার পর, মানে 18-19 বছর হয়ে যাওয়ার পর আপ টু 80-90 অবধি করা যায় বা করা উচিত। এবার তাতে কিছু
কন্ট্রাইন্ডিকেশন আছে, যেরকম আমরা ব্লাড থিনার্স পেশেন্টস বা যেরকম কিছু বিসফসফোনেটস খায় পেশেন্টস, যেরকম ফিমেল পেশেন্টস, এরকম কিছু অ্যাবসলিউট অর রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনস আছে যেখানে ইমপ্লান্টস করা যায় না। এর ক্ষেত্রেও তারপরেও বেসিক্যালি অসিও ইন্টিগ্রেশন বলি আমরা। ইমপ্লান্টস করার পর এই ইমপ্লান্টের চারদিকে যেহেতু কোটিং থাকে, ইমপ্লান্টের চারদিকে আপনার নিজের হাড়টা এনগেজ হবে, তবেই ইমপ্লান্টটা অ্যাঙ্কার নেবে এবং তার ওপরে আমরা দাঁত বা ফিক্সচার্সগুলো ফিক্স করতে পারি। সো একটা সিঙ্গেল দাঁত যদি রিপ্লেস করতে হয়, একটা সিঙ্গেল ইমপ্লান্ট লাগালাম, সিঙ্গেল ইমপ্লান্টের ওপরে স্ক্রু করে দিলাম, এটা ইমপ্লান্ট হয়ে গেলো। ডাবল ইমপ্লান্ট যদি আমরা দুটো ইমপ্লান্ট করলাম, দুটো ইমপ্লান্টের সাহায্যে বা খুঁটি হিসাবে, যেখানে খুঁটি নেই সেখানেই আমাদের ইমপ্লান্টস লাগছে। এবার দুটো খুঁটির মাঝখানে আমি এটা ব্রিজ করতে পারি। সাপোজ দুটো খুঁটি দিয়ে আমি কিন্তু 3টে দাঁত বাঁধাতে পারি। আচ্ছা, এবার 3টে ইমপ্লান্ট হয় তাহলে আমরা কিন্তু 5টা দাঁত বাঁধাতে পারি। whereas অল অন 4 বা অল অন 6 কনসেপ্টে আমরা যদি 6টা ইমপ্লান্টস করি বা 4টে ইমপ্লান্টস করি, সেখানে কিন্তু আমরা পুরো 14টা দাঁত কিন্তু আমরা দিতে পারি, যেটা আমরা ফুল মাউথ রিহ্যাব বা ফুল মাউথ প্রসেসেস বলছি ইমপ্লান্টসের ক্ষেত্রে। সো ইমপ্লান্টস যে কোনো বয়সটায় আমরা 18-19 বয়স থেকে এই রেঞ্জে করে থাকি এবং এটা ফিক্সড প্রসিজার। আগেকার দিনে কি হতো, ফিক্সড দাঁত বাঁধাতে হলে আপনাকে ব্রিজ করতে হতো। ব্রিজ মানে দুটো দাঁতের সাপোর্ট নিয়ে আমরা ব্রিজ করতাম, যেরকম হাওড়া ব্রিজ, এদিকে একটা পিলার ওদিকে একটা পিলার আপনি টানলেন, সেটা সম্ভব। এবার ব্রিজের কিছু কনসেপ্টস আছে, এবার সেই কনসেপ্টসগুলো ফলো করে, প্রিন্সিপালসগুলো ফলো করে আমরা ডেন্টিস্টরা কাজ করি। এবার ওই ব্রিজ, এবার এমন একটা কন্ডিশন, সাপোজ পরপর আপনার 4খানা দাঁত নেই, তো সেখানে কি করবেন? সেখানেও যদি একটা পেশেন্টের ফিক্সড ডিজায়ার করতেই পারে, সে অ্যাট এনি এজ, তখন যখন করা হয় তখন কিন্তু ইমপ্লান্টস ছাড়া অথবা রিমুভেবল প্রসেসিস ছাড়া আমার কাছে কোনো অপশান থাকে না। তো ফিক্সড প্রসেসিস করতে হলে তখন আমাদের ইমপ্লান্টস করতে হয়। তখন কি করলাম, আমরা ইমপ্লান্টস প্লেস করে, আমরা সাধারণত ইমিডিয়েট ইমপ্লান্টস, সামনের দাঁত হলে ইমিডিয়েটলি দাঁত দিয়ে দেওয়া হচ্ছে, এবং বেশি যদি তাহলে আমরা 2 মাস ওয়েট করি যাতে ইমপ্লান্টের চারদিকে নিজের বোনটা গ্রোথ হয়ে যায়, অ্যাঙ্কার করে, তার উপরে আমরা স্ক্রু করে দাঁতটা দিই। তো পেশেন্ট ডাজন্ট কাম টু আস ফর ইমপ্লান্ট, পেশেন্ট কাম টু আস ফর টিথ। আমার একটা ফিক্সড দাঁত চাই যাতে আমরা ভালো দেখতে লাগবে অথবা আমরা চিবিয়ে খেতে পারবো। একদম, মানে ইমপ্লান্ট করার পর সেই দাঁতটা একদম নর্মাল দাঁতের মতো ইউজ করা যায় এবং সেটা ফুল মাউথ রিহ্যাবের ক্ষেত্রে, যেটা বয়স্কদের ক্ষেত্রে আমরা করছি। আজকের ডেটে ইমপ্লান্টোলজিও আবার অ্যাডভান্সড ইমপ্লান্টোলজি হয়ে গেছে, যেটা আপনি বলছেন যে সব কেসে করা যায় কিনা। সব কেসের ক্ষেত্রে আমরা হয়তো কোনো ক্ষেত্রে অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিজার লাগে, যেরকম সাইনাস লিফট প্রসিজার, আমাদের উপরে যেরকম সাইনাস থাকে, ধরুন হাড় না থাকে, তখন আমরা সাইনাস লিফট প্রসিজার করি। কোনো সময় আমরা বোন গ্রাফট, অ্যাডিশনাল বোন গ্রাফট, বোবাইন গ্রাফট বা অ্যাডিশনাল সিনথেটিক বোন গ্রাফট দিয়ে আমরা অ্যাডিশনাল সার্জারি করে তারপরে ইমপ্লান্টস করছি। অথবা কোনো সময় নার্ভ রিপোজিশনিং বা আদার অ্যাডভান্স সার্জিক্যাল প্রসিজার আছে যেখানে আমরা করে ইমপ্লান্টস করছি, বাট অ্যাডভান্স একটা প্রসিজার লাগছে এক্সট্রা। whereas এখনকার দিনে আমরা যেটা স্পেশালাইজ করছি সেটা হচ্ছে গাইডেড সার্জারি বা কি হোল ইমপ্লান্টস। গাইডেড সার্জারির মাধ্যমে আমরা কি করছি, আমাদের যেহেতু ইনহাউস স্ক্যানার আছে, ইনহাউস সিবিসিটি আছে, আমরা কি করছি, একটা পেশেন্ট এলো, ইমিডিয়েটলি আমরা একটা স্ক্যান করলাম, স্ক্যান করে সিবিসিটি করলাম। সিবিসিটি মানে 3D স্ক্যানিং হয়ে গেল, সিটি স্ক্যান হয়ে গেল। এই সিটি স্ক্যান আর এই ইমেজটাকে আমরা সুপার ইম্পোজ করে আমরা একটা গাইডেড সার্জারি করতে পারি, গাইডস বানাতে পারি। গাইডস মানে এই টেমপ্লেটের মাধ্যমে আমরা 3D যেহেতু পুরো ঘুরিয়ে 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 ইমপ্লান্টের প্ল্যানিংটা আমরা 2 দিনের মধ্যে প্ল্যানিং করে রেডি হয়ে যাই, যে এই অ্যাঙ্গেলে এই গেলে এইখানটা হাড় বোন কোয়ালিটিটা ভালো আছে, তো সেটা ডাক্তারবাবু প্ল্যানিং করে একটা সফটওয়্যারের মাধ্যমে প্ল্যানিং করে অলরেডি রেডি থাকবে গাইডস মানে কি হোলস থাকবে, এবং আমাদের জন্য আরও ইজি হয়ে গেছে। আগে যখন আমরা ওপেন সার্জারি করতাম, খুলে দেখে যেটা দেখতে পাবো সেটাই করব। এখনকার দিনে এআইয়ের যুগে পুরো গাইডেড হয়ে গেছে, চোখ বন্ধ করেও দিলেও ঠিকঠাক হয়ে যাবে। এবং বিকজ তার খাটনিটা আগে আমরা এআই দিয়ে আগে দেখে নিচ্ছি, আগে সব স্টাডি করে নিচ্ছি, প্ল্যান করে নিচ্ছে। এবার আমাদের যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে, যেহেতু ইনহাউস সিবিসিটি আছে, ইমপ্লান্ট করে নেওয়ার পরেও ইমিডিয়েটলি আমরা কিন্তু চেক আপ করে নিতে পারছি যে এভরিথিং ইজ ঠিকঠাক প্লেসমেন্টটা হয়েছে কিনা, অ্যাকর্ডিং টু দ্য গাইড বা অ্যাকর্ডিং টু দ্য ডিজায়ার্ড পজিশন আমরা করতে পেরেছি কিনা। তো এখন গাইডেড সার্জারি হয়ে গেছে, কি হোল, এবং আমাদের যেহেতু টেম্পোরারি একটা ব্যবস্থা লাগে, সো টেম্পোরারি ইমিডিয়েটলি 72 ঘন্টার মধ্যে আমরা ইমিডিয়েটলি লোড করে দিচ্ছি। লোড মানে ইমিডিয়েটলি ফিক্স প্রসেসেস। তো একটা মানুষ হেঁটে এলো, সে সার্জারি করলো, গাইডেড কি হোল সার্জারি মানে ব্লাডও হবে না, সুচার হবে না, স্টিচ হবে না, কিছুই হবে না। ইমিডিয়েটলি এলো, দাঁত ইমপ্লান্টস হলো 6টা 8টা, এবং দাঁত ফিক্সডও হয়ে গেল 72 ঘন্টার মধ্যে। সো
স্মাইল ইউ আর গেটিং টু ইট, অ্যান্ড সার্জারিও পাওয়া এখনটা যাচ্ছে। খুব ইজি হয়ে গেছে। আপনি 72 ঘন্টা বলছেন, তার মানে মোটামুটি এতটুকু সময় আমাদের লাগছে। না, এতটুকু সময় না। ইমপ্লান্ট প্লেসমেন্ট দেখুন অনেক সময় হেক্টিক হয়ে যায়, দু পার্টি, যেহেতু সিনিয়র সিটিজেন, কতক্ষণ আমি তো কাজ করতে রাজি আছি, বা ডক্টর চেঞ্জ হয়ে যাবে, কিন্তু মানুষটাকে মুখ তো খুলে রাখতে হবে। দিজ আর নট ডান ইন ওটিস, বেসিক্যালি চেম্বারেই করা হয়। বাট হ্যাঁ, ডেফিনেটলি সাম স্পেশালাইজ জায়গায় যখন করা হয় হ্যাঁ। তখন আমাদের কি সিটি স্ক্যানটা লাগে সাথে সাথে, এক্সরেজ লাগে সাথে সাথে, এই ধরনের গাইডেড সার্জারিতে আরও টাইম শর্টান হয়ে গেছে, ওটি লাইটস লাগে। বাট ইটস আ লোকাল অ্যানাস্থেশিয়া প্রসিজার, লোকাল অ্যানাস্থেশিয়াতেই আমরা রেগুলার বেসিসে ডেলি ইমপ্লান্টস করছি। তো এখন মানুষ অনেক সচেতন এবং রেগুলার বেসিসে ইমপ্লান্টস করছি এবং করছে। তাতে মানে মেবি এর হায়ার লিমিট হচ্ছে 94 আই হ্যাভ ডান ইমপ্লান্টস। এরকমও স্টোরি যদি তুমি শোনো তাহলে এরকমও পেশেন্টস আছে যেখানে হয়তো পেশেন্ট ইচ্ছুক, অনেক সময় পেশেন্ট ইচ্ছুক না, বাড়ির লোক ইচ্ছুক। সো আই হ্যাড আ পেশেন্ট, 80s একটা মহিলা, তো উনি সার্জারি করলেন। অনেক সময় আমরা কি হয় না, সেলিব্রিটিসদের সাথে ফটো তুলি, তো তো উনি আমার সাথে ফটো তুলতে চাইছিলেন যে বাবা তুমি দাঁতগুলো আমার করে দিলে, আমার ছেলে ফরেনে থাকে, ও পয়সা পাঠিয়েছে এতদিন বাদে, কিন্তু তোমার সাথে আমি ফটো তুলবো, কেন কি আমি দাঁত পাবো এবং চিবিয়ে খাবো। সো আই ডিড ইমপ্লান্টস, অ্যান্ড দ্যাট ডে আই ওয়াজ ইন ভেরি হারি, কিছু একটা প্রবলেম ছিল, তো ফটাফট সার্জারি শেষ করে ওনাকে বোধহয় 12 দিন বাদে ডাকা হয়েছিল যে ফর ইমপ্লান্টস। তো কাকিমা আজকে যান। শি ওয়াজ ইয়াং, ইয়াং বলবো না, সরি, ওল্ড ফিমেল লেডি একদম। মানে আমি একদম করতে ইচ্ছুক ছিলাম না ইমপ্লান্টস, বাট ওনার যেহেতু ছেলে ভীষণ। করাতে চাইছিলেন, ওনারও একটা ইচ্ছা ছিল ইচ্ছে ছিল যে খুব। যে একটা ফিক্স দাঁত পাবো, হ্যান ত্যান, দাঁত পেয়ে তোমার সাথে আমি ফটো তুলবো, হ্যান ত্যান। সো আফটার 12 days মাই রিসেপশন স্টার্ট কলিং যে ম্যাডাম আসুন, হ্যান ত্যান। তো আমি জানতাম না। সো ওয়ান ফাইন ডে আমি বললাম যে ওই ম্যাডাম কোথায় গেল রে, 12 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেল। তো মাই রিসেপশন অলসো কিপ শাট। তারপরে শুনলাম যে সি এক্সপায়ার্ড। অ্যান্ড ইমপ্লান্টস করার পর, মানে নট ডিউ টু ইমপ্লান্টস বলছি, বাট মানে দাঁত লাগানো আর হয়নি, মানে না আমার ফটো তোলা হলো, না আমার ইমপ্লান্টস আমি লোড করতে পারলাম। তো এরকমও কেসেস ইমোশনাল জায়গা থেকে আছে। 94 ডেফিনেটলি উই হ্যাভ ডান ইমপ্লান্টস, যেখানে ভদ্রলোক সল্ট লেকে আসছে, একটা দাঁত ছিল। আমি তাসকে, আপনি কী করেন? আমি তাস খেলি, এটাই হচ্ছে অ্যান্সার। আমার তাস খেলি, আর আমাকে আরেকটা দাঁত তুমি লাগিয়ে দাও, একটা ইমপ্লান্ট করবে, একটা দাঁত লাগিয়ে দেবে। আমি বললাম যে কাকু আপনি একটা ইমপ্লান্ট নিয়ে কী করবেন, মানে ইটস নট, না আমি এতগুলো ইমপ্লান্টস করতে পারবো না, না পয়সা আছে না আমার স্টেমিনা আছে। আমি বললাম ঠিক আছে, এই করে স্টার্ট কাউন্সিলিং। তো উই ডিড ফুল মাউথ ইমপ্লান্টস ফর হিম, অ্যান্ড নাও হি ইজ স্টিল চিউইং, অ্যান্ড মানে ভাবতেই পারিনি যে এই বয়সে হতে পারে, বা ফিক্স দাঁত যে হতে পারে। এবং ইউনো আমাদের না এস্থেটিক্স, যেরকম বাচ্চাদের ক্ষেত্রে, ইয়ং জেনারেশনের ক্ষেত্রে, এই সিনিয়র সিটিজেনেরও কিন্তু এস্থেটিকের একটা ভালো ডিমান্ড থাকে। আমার কাছে ফটোগ্রাফস, এই 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 ফটোগ্রাফস দেখো, এটা আমার এই বয়সের ফটোগ্রাফ, এটা হচ্ছে এই বয়সে, এটা জুমড ফটোগ্রাফ, তুমি কিন্তু আমাকে এই গজ দাঁতটা এরকম বানিয়ে দিতে পারবে? আমি বললাম হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই পারবো। সো সো দে হ্যাভ দেয়ার এস্থেটিক ডিমান্ডস অলসো। মানে যতটা আমরা স্মাইলের ক্ষেত্রে বা এস্থেটিক ডিমান্ডসের ক্ষেত্রে, ততটা আমার জন্য হয়তো খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট, বাট এস্থেটিক পয়েন্ট অফ ভিউ থেকেও ইমপ্লান্টস ডেফিনেটলি সার্ভস। তো আজকের ডেটে কি হোল সার্জারির দ্বারা ইমপ্লান্টস খুব ইজি প্রসিজার হয়ে গেছে। কিছু কিছু জিনিস নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, যে ধরুন যে ধারণাগুলো আমাদের মধ্যে একেবারে ছোটবেলা থেকে রয়েছে, অনেক সময় বাড়ির বড়রাও বলেছেন বা আমরা অনেক জায়গায় দেখেওছি, এই ধরনের অনেক কিছু ধারণা আমাদের মাথায় এখনো পর্যন্ত বসে রয়েছে। যেরকম আপনি প্রথমেই বলছিলেন যে দাঁত ব্রাশ করার ব্যাপারটা, মানে আমাদের ঘুম থেকে উঠে ভোরবেলায় দাঁত ব্রাশ করতেই হবে, এই একটা ব্যাপার কিন্তু আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে। এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। এরকম অনেক কিছু মিথ তো আপনারাও শোনেন। কিছু কিছু বিষয় নিয়ে যদি আলোচনা করেন, যেগুলো শুনে আপনারা মনে করেন যে না, এগুলো একদম দেখুন, চেঞ্জ হয়ে যাওয়া উচিত। সব থেকে বড় মিথ যেটা বলা হয়, যেটা হচ্ছে যে দাঁত তুললে চোখ খারাপ হয়ে যায়। আমার অমুক পিসির, অমুক কাকিমার অমুক হয়েছিল, তো চোখ খারাপ হয়ে গেছিলো। তো ইটস ইজ নট রিলেটেড, ইটস অ্যাবসোলিউটলি মিথ যে দাঁত তুললে চোখ খারাপ হয়। হয়তো সাম কেসেসে কোথাও হয়েছে, ডেফিনেটলি এই রিজনটা আমাদের খুব কাছাকাছি, বাট এটা অ্যাবসোলিউটলি মিথ যে দাঁত তুললে চোখের উপরে স্ট্রেন বা খারাপ বা কিছুই হয়ে থাকে, এটা মিথ। সেকেন্ড হচ্ছে স্কেলিং করালে দাঁত নড়ে যায়, এটা একটা কমন মিথ আমরা পাই। স্কেলিং প্রসিজার হচ্ছে ডাক্তার কি করে, আলট্রাসনিক ভাইব্রেশন, যে ময়লাটা আমাদের জমে গেল, যেটা ব্রাশ করে বেরোলো না, প্লাকটা সলিডিফাই হয়ে গেল, সেটা ক্যালকুলাস হয়ে গেল। এবার এই ক্যালকুলাসটাকে ক্লিন করার জন্য আমরা আলট্রাসনিক ভাইব্রেশন অ্যান্ড ওয়াটার জেট ইউজ করি। সো একটা ডাক্তার ডেফিনেটলি ডিপেন্ড করে প্লেস টু প্লেস, কোথাও অ্যাসিস্ট্যান্ট করে দিচ্ছে, কোথাও হয়তো ডাক্তারবাবুর কাছে টাইমই নেই, হাই স্পিডে হয়ে গেল। বাট
ইফ ইউ গো টু আ গুড ডক্টর, ইফ ইউ ওয়ান্ট আ প্রফেশনাল সার্ভিস, সেখানে স্লো স্পিডে আলট্রাসনিক ভাইব্রেশন অ্যান্ড ওয়াটার জেট আমরা ক্লিনিং করি। তো তাতে আপনার দাঁতের ময়লাগুলো পরিষ্কার হলো, তাতে দাঁত এনামেল যে দাঁতের, ইটস আ ভেরি হার্ড স্ট্রাকচার, হার্ডার দ্যান ইউর বোন। তো সেখানে আপনার দাঁত খারাপ হওয়ার কিছু নেই বা দাঁত নড়ে যাওয়ার কিছু নেই। সো এই ক্ষেত্রে ইটস আ মিথ যে স্কেলিং করলে দাঁত নড়ে যায়। সো স্কেলিং অ্যান্ড পলিশিং ইজ আ রেকমেন্ডেড প্রসিজার এভরি 6 months এভরিবডি শুড ডু। এবং আমরা একটা প্রসিজার করি কল স্প্লিন্টিং। স্প্লিন্টিং মানে দাঁতগুলোকে ভেতর দিয়ে যদি নড়ে গিয়ে থাকে তখন ভেতর দিয়ে আমরা ফাইবার দিয়ে বেঁধে দিই। তো এই বেঁধে দিলে কী হবে, ইউনাইটেড উই স্ট্যান্ড অ্যান্ড ডিভাইড উই ফল কনসেপ্টে আমাদের দাঁতগুলো যেটা 2 বছরে পড়তো সেটা হয়তো 6 বছরে পড়বে। উই ক্যান প্রলং দ্য এক্সফোলিয়েশন। সো স্কেলিং অ্যান্ড পলিশিং ইজ এ ভেরি রেগুলার অ্যান্ড আ সেফ প্রসিজার। এটাও একটা মিথ টোটাল। আরেকটা মিথ হচ্ছে যে মাউথওয়াশ দিয়ে মিথস আছে, যে মাউথওয়াশ করলেই ইজ এ অল্টারনেটিভ টু ব্রাশিং। ইটস নট আ অল্টারনেটিভ টু ব্রাশিং। মাউথওয়াশ ক্যান বি ইউজড অ্যাজ এ রেজিম, বাট এক্সেসিভ ইউজ অফ মাউথওয়াশে একটা থাকে যেটা ক্লোরোহেক্সিডিন একটা কম্পোনেন্ট থাকে, উইচ গিভস ইউ স্টেন। আজকাল এসে গেছে অনেক মাউথওয়াশেস, বাট এভরি ব্লু কালার লিকুইড ইজ নট আ মাউথওয়াশ। ফার্স্ট অফ অল হচ্ছে যে মাউথওয়াশের অনেক ক্যাটাগরিজ আছে, ডক্টর প্রেসক্রাইবড মাউথওয়াশ, অ্যান্টি সেন্সিটিভ মাউথওয়াশ, অ্যান্টি ইনফ্লেমেটরি মাউথওয়াশ, আর একটা হচ্ছে রেগুলার রেজিমের মাউথওয়াশ। বাট যেগুলো ওটিসি প্রোডাক্ট, যেগুলো বিজ্ঞাপন দেখে আপনারা কিনছেন বা ওভার দ্য কাউন্টার কিনছেন, দ্যাট কন্টেন্স লট অফ অ্যালকোহল। তো সেখানে কিন্তু স্টেন্সের প্রবণতা কিন্তু বেশি। সো মাউথওয়াশ বেশি ইউজ করলে বা এক্সেসিভ ইউজ করলে ইউ গেট স্টেন্স। প্রয়োজন কি আছে মাউথওয়াশের যদি আমরা প্রপার ব্রাশিংটা করি? মাউথওয়াশের প্রয়োজন হয়তো নেই, বাট হ্যাঁ ফ্রেশনেসের ক্ষেত্রে ওয়ান্স অর টুয়াইস আ উইক আনডাইলিউটেড জল না মিশিয়ে যদি ইউজ করা হয়, ইটস গুড। ইটস অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি। এবং মাউথওয়াশ করে আবার ট্যাপ থেকে যেন জল দিয়ে কুলকুচি না করা হয়, অথবা ডক্টর রেকমেন্ডেড সাপোজ ফর আ উইক কারোর কোনো প্রসিজার হয়েছে সেখানে অ্যান্টি ইনফ্লেমেটরি মাউথওয়াশ, বা কারোর কোনো সেন্সিটিভ হয়েছে তো অ্যান্টি সেন্সিটিভ মাউথওয়াশ। তো দিজ আর প্রেসক্রাইবড অ্যান্ড টু বি ইউজড আন্ডার এ রেজিম অর কনসেন্ট ফ্রম আ ডক্টর। সো ইউ শুড নট বাই আ ওটিসি প্রোডাক্ট বা ওভার দ্য কাউন্টার। এগুলো মিথস। এছাড়া আর কিছু মনে পড়ছে? আছে, অনেক অনেক মিথস আছে। আরও বলতে গেলে যেরকম ব্রাশিং নিয়ে, টুথপেস্ট নিয়ে অনেক মিথস আছে, যেরকম আমরা রেগুলার বেসিসে পাই। সাপোজ ব্রাশ বেশি করলে বা জোরে করলে হয়তো ভালো, ইটস নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এটা অনেক সময় দেখা যায় অনেকে ব্রাশ করেন তাদের ব্রাশটা হয়তো পুরো ছড়িয়ে যাচ্ছে। না, ব্রাশ তো আমরা তো ফেলি না, আমরা বাঙালিদের তো ফেলতে ইচ্ছে করে না। প্রথমে এটা, তারপরে প্যান্টের দড়ি পরানো, তারপরে জুতো পালিশ। সো ব্রাশের ইটস এভরি 2 months উই শুড এক্সপ্লোর দ্য ব্রাশ। এবং ব্রাশ ফেলে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। যদি কোনো ভাইরাল ইনফেকশন বা কিছু হয়ে গিয়ে থাকে তাহলে ইউ শুড চেঞ্জ দ্য ব্রাশ। অ্যান্ড আনাদার হচ্ছে যে ইউর ব্রাশ শুড বি ইন আ কভার্ড এরিয়া, বিকজ আমরা যে বাথরুমে যখন রাখি তখন যে সিঙ্কে যখন আমরা ফ্লাশ করি সেটা দিয়ে অ্যারোসোলস জেনারেট হয়। ওই ড্রপলেটসগুলো কিন্তু আনকভার্ড ব্রাশের ব্রিসেলসে কিন্তু যায়। ইরেসপেক্টিভ অফ দ্যাট আমাদের পেস্টিসাইডস, আরশোলা, টিকটিকি তো সবাই বাথরুমে থাকে। তো সো ইউ শুড অলওয়েজ কিপ ইট ইন আ কভার্ড এরিয়া ব্রাশ, অ্যান্ড এভরি 2 to 3 months ইউ শুড চেঞ্জ দ্য ব্রাশ। এবং টুথপেস্টের ক্ষেত্রেও there are variety of toothpaste available in the market, এবং তাতে মেবি আয়ুর্বেদিক প্রপার্টিজ, কোনটাতে দাঁতোं में नमक है, কোনটাতে লবঙ্গ है, but all are marketing gimmicks. I can assure you that definitely Ayurvedic toothpaste has got a property. ওদের ইনগ্রেডিয়েন্টস ভালো, তবেই লোকের ভালো হচ্ছে, লোকের উপকার তো হচ্ছে, তবেই ইউজ করছে মানুষ। বাট টুথপেস্টের মেন কন্টেন্ট হচ্ছে অ্যাব্রেসিভ কন্টেন্ট। অ্যাব্রেসিভ মানে হচ্ছে যে দানা, যে পার্টিকেল। এই ধরনের আয়ুর্বেদিক টুথপেস্টের যেটা প্রবলেম হচ্ছে যে দানা বা পার্টিকেল সাইজ ইজ হায়ার হ্যান্ড। তো সেখানে কিন্তু দাঁত ভালো পরিষ্কার হচ্ছে। দাঁত কিন্তু আমরা যেরকম স্ক্রাবার্স ইউজ করি, মেন স্ক্রাবার, উমেন স্ক্রাবার, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য স্ক্রাবিং পার্টিকেল সাইজ। সো পার্টিকেল সাইজ যখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, হয়তো আপনার দাঁত ভালো ক্লিন হচ্ছে, বাট ইউ আর রাবিং ইউর ইনামেল, মানে কোনো রকম স্ক্র্যাচ চলে আসছে। এবার তারের জালি দিয়ে বাসন মাজলে তো বাসন ভালো পরিষ্কার হবেই, সেই জন্য উই ইউজ আদার ব্র্যান্ডেড থিংস। তো তারের জালি দিয়ে বাসন মাজলে ভালো পরিষ্কার হবেই। সো মাই রেকমেন্ডেশন উড বি আরও প্রোডাক্টস, যেরকম টুথপেস্ট বাজারে বিক্রি হয়, যেগুলো চেন সিস্টেমে বিক্রি হয় অ্যান্ড অল, এই দামি টুথপেস্ট, ডাক্তারবাবু আমি এই টুথপেস্ট ইউজ করি, বাট না, প্রয়োজনই নেই। আমাদের অত ভালো টুথপেস্টের প্রয়োজনই নেই। এবার অমুক লোক বিক্রি করেছে বা অমুক রিলেটিভ দিয়েছে বলে আমাকে ওইটাই ইউজ করতে হবে। ভালো, অফকোর্স ভালো, বাট ওই এনামেলের 12টা বেজে যাচ্ছে। সো এনি প্রোডাক্ট
এবার উইথ দ্য প্রোডাক্টস উইচ আমরা যেই ব্র্যান্ডসগুলো ছোটোবেলা থেকে শুনে আসছি, দিজ আর মাল্টি ন্যাশনাল কোম্পানিজ, লট অফ রিসার্চ ব্যাকগ্রাউন্ড, লট অফ ডেন্টিস্ট রিসার্চ, তো ওই ব্র্যান্ডগুলো ভালো, বাট ওইগুলোতে একটা প্রবলেম হচ্ছে, দিস হ্যাজ আ কন্টেন্ট কল সোডিয়াম লরেল সালফেট, যেটাকে সাবান বলি, যেটা এবার এই অ্যামাউন্টটা এই ধরনের টুথপেস্টে কিন্তু সাবান জাতীয় জিনিস বেশি আছে, সেই জন্যই ক্লিনজিং অ্যাকশন হচ্ছে। দেয়ার আর মাল্টি ন্যাশনাল, বাট হয়তো সেটা পিপিএম লেভেলটা খুব কম, যেখানে হয়তো আপনার শরীরে হয়তো ইনজেস্ট করলেও হয়তো ড্যামেজ হবে না, বাট দ্যাটস আ প্রবলেম, ইটস আ সোডিয়াম লরেল সালফেট, আপনি তো মুখে নিচ্ছেন, সেটা তো অ্যাবজর্ব হবেই। হ্যাঁ, এবার সেই জন্য হোয়াট উই রেকমেন্ড ইজ টু চেঞ্জ ইউর টুথপেস্ট এভরি সে 2 weeks 3 weeks মান্থ অ্যাটলিস্ট, মানে একটা জিনিস কন্টিনিউয়াস না করার থেকে ইউ শুড চেঞ্জ ইউর টুথপেস্ট। এখন কিন্তু দেখবেন এই যে হোয়াইটনিং এর জন্য, দাঁত সাদা করার জন্য টুথপেস্ট অনেক রকমের আছে, এগুলো রেগুলার ইউজ করা কি ভালো? একদম ভালো না, বিকজ দাঁতটা সাদা হবে কি করে, ওই অ্যাব্রেসিভ কন্টেন্ট বা জাইলেটল বা আদার কেমিক্যালস বেসড জিনিস হবে। তো আপনার যদি সাদা করারই থাকে, কাম টু আস। দেখুন সাদাটা কার লাগে, যখন রেগুলার স্কেলিং অ্যান্ড পলিশিং এভরি 6 months ইউর টিথ যেটা ক্লিন হয়ে যাবে, ক্লিন অ্যান্ড সাদার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ইফ ইউ নিড টু হোয়াইটেন ইট, সেটা ডেফিনেটলি উইল বি অন এ স্পেশাল অকেশন, কারোর বিয়ে আছে, কারোর কিছু আছে, তো সেখানে ডেন্টিস্ট রেকমেন্ডেশন, মানে আমরা উই আর দেয়ার, উই হ্যাভ ব্রাইটনিং থিংস, উই হ্যাভ ব্লিচিং থিংস, বেসিক্যালি ফেস ব্লিচ যেরকম আপনাদের পার্লারে যেরকম করা হয়, তো সেরকমই দেয়ার আর প্রসিজার্স টুথ ব্লিচের, যেখানে টিথ উই গেট 2-3 shades হোয়াইটার টিথ, ডেফিনেটলি উই গেট। কিন্তু ব্লিচিং তো আমাদের স্কিনের জন্য ভালো নয়, দাঁতের জন্য ভালো কি? তবুও তো করছেন, সবাই তো যাচ্ছে পার্লার। সো দাঁতের জন্য দেখুন, ইটস আ কেমিক্যাল বেসড থিং, এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ ডেফিনেটলি সেন্সিটিভিটি হয়, তো দ্যাট ক্যান বি কেয়ার অফ। দিজ আর কসমেটিক প্রসিজার, ইলেকটিভ প্রসিজার। হ্যাঁ, ভালো খারাপের তো মাপদণ্ড বা শেষ নেই, এটা ইটস এ ইলেকটিভ প্রসিজার অ্যান্ড রেগুলার বেসিসে দেয়ার আর অ্যান্টি সেন্সিটিভ, মানে রেজিমসগুলো ফলো করলে সেন্সিটিভিটি হয় না। ক্যালসিয়াম নিয়ে কিন্তু আমরা একটা কথা বারবার শুনতে পাই যে দাঁতের জন্য ক্যালসিয়ামের প্রচুর গুরুত্ব রয়েছে, ক্যালসিয়াম খেলেও দাঁত ভালো হয়, ক্যালসিয়ামওয়ালা টুথপেস্ট ইউজ করলেও দাঁত ভালো হয়। দেখুন ক্যালসিয়ামটা আমরা এনি ডেফিসিয়েন্সি যেগুলো থাকে তাদের জন্য অ্যাপ্লিকেবল, বাট ক্যালসিয়াম দিয়ে যে ক্যালসিয়াম খেলে যে দাঁত ভালো হয়ে যাবে সেটা কিন্তু নয়। যেটা ক্যালসিয়াম খেলে যেরকম বোন ভালো থাকে বা হাড় ভালো থাকে, সেরকমই ক্যালসিয়াম নমিনাল ডেফিনেটলি হেল্প হয়, বাট এটা তার মানে এই নয় যে আপনি ক্যালসিয়াম খেলেই দাঁত ভালো হবে, সেরকম কোনো রেজিম নেই। কারণ আমরা তো দেখি বিভিন্ন টুথপেস্টে কিন্তু বারবার অ্যাডগুলোতে আসে এরকম না, ক্যালসিয়ামের কথা। টুথপেস্ট হ্যাজ নো রোল, মানে হয়তো ফ্লোরাইড হ্যাজ সাম রোল, যেটা বাচ্চাদের টুথপেস্টে আমরা ইউজ করি, আদারওয়াইজ এনি আদার নামক নুন লবং ক্যালসিয়াম ডাজন্ট হ্যাভ এনি রোল ইন দ্য রেজিম। whereas টুথব্রাশেসের ক্ষেত্রে বলা উচিত যে উই শুড নট ইউজ হার্ড টুথব্রাশ, যে কোনো ব্রাশ যেগুলো ওভার দ্য কাউন্টার। দেখুন ব্রাশের যে কোনো জিনিস, যে কোনো ব্রাশ, কারোর মুখ গাল ভারী থাকে, কারোর দাঁতের কেউ ব্রাশ ঢোকালেই বমি পাচ্ছে, সো লট অফ প্রবলেমস অলসো পিপল হ্যাভ, কারোর দাঁতের সাইজ বড় বড়, লাস্টের দাঁত অবদিকে ব্রাশ পৌঁছছে না। সো এনি ব্রাশ হুইচ ইজ ক্লিনিং ইউর টিথ, আপনার দাঁত যদি পরিষ্কার হয়ে যাচ্ছে, দ্যাট ব্রাশ ইজ গুড ফর ইউ। মে ইট বি বেবি টুথব্রাশ, লজ্জার কিছু নেই। আপনার সাপোজ এরিয়া, সাপোজ এই লোয়ার ঝড় ভেতর দিকের এরিয়া, ইউ আর সাপোজ টু ক্লিন কি ব্রাশকে আপরাইট করে ইউ আর ক্লিন, নাহলে এই জায়গাটা ক্লিন হবে কি করে? তো হয়তো আপনার বড় ব্রাশ ঢুকবেই না, তো ফর দ্যাট ইউ ক্যান ইউজ আ বেবি টুথব্রাশ, অথবা লাস্টের টুথ যেখানে হয়তো আপনার ব্রাশ পৌঁছচ্ছেই না, তো যে সে যতই দামি হতে পারে, যে কোম্পানিরই হতে পারে, তো মেবি আ সিম্পল বেবি টুথব্রাশ ক্যান হেল্প ইউ বেটার। সো দ্যাট ইজ আ গুড টুথব্রাশ ফর ইউ। ওটাতে লজ্জার কিছু নেই, ক্লিন করাটা গুরুত্বপূর্ণ। এবং ব্রাশ যে কোনো সফট, যে ব্রিসলস যে সাইজ, দ্যাট শুড বি সফট। আজকে ডেটে হার্ডার টুথব্রাশ ইজ নট রেকমেন্ডেড। সফট ব্রিসলস, সার্কুলার মোশন, ক্লিনিং অ্যান্ড এভরি 6 months ডেন্টিস্ট ভিজিট, দ্যাট ইজ হাইলি রেকমেন্ডেড। আমরা যখন এইগুলো নিয়ে কথাই বলছি, তাহলে একটুখানি আমাকে আসতে হবে চুইনগাম। মানে এখন কিন্তু আমরা অনেক জায়গাতেই দেখছি, আমি ব্র্যান্ডের নাম করছি না, যে এই চুইনগাম খেলে দাঁত ভালো থাকবে, মানে এটা কি সত্যি? না, এগুলো ফলস ক্লেম। দেখুন চুইনগাম হ্যাজ আ বেসিক রোল। চুইনগাম করলে, চিউ করলে আপনার স্যালাইভেশন বেশি হবে। স্যালাইভেশন বেশি হলে ডেফিনেটলি আপনার যে সুগার বা স্টার্চ যেগুলো মুখে ছিল সেগুলো ওয়াশড অ্যাওয়ে হয়ে যাবে। তো বেসিক চুইনগামের তাই প্রিন্সিপাল, যে কোনো কোম্পানির হতে পারে আর যাই হতে পারে। এবার এতে আসছে সুগার অ্যান্ড নন সুগার। সুগার হলে তো কোনো লাভই হলো না। সো নন সুগারি চুইনগামস হ্যাভ আ রোল। ইফ ইউ চুজ চুইনগামস, তাতে বেশি স্যালাইভেশন হবে অ্যান্ড ইট উইল হেল্প ইউ ইন ওয়াশিং অ্যাওয়ে দ্য ব্যাকটেরিয়াল পার্ট। তো নন সুগারি চুইনগাম ইজ হেল্পফুল ডেফিনেটলি। ওরাল ক্যান্সার, মানে এটা কিন্তু এখন প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টপিক। ওরাল ক্যান্সারটা ডিটেক্ট করার জন্য আমার মনে হয় আপনাদের কাছেই সাধারণ মানুষ প্রথমে যান। মানে কি করে বুঝতে পারেন যে এটা
ক্যান্সারের দিকে যাচ্ছে? আমরা ডেফিনেটলি বুঝতে পারি পেশেন্টকে দেখলে বা ইন্ট্রাওরাল এক্সামিনেশন করলে, whereas আমাদের ডোমেনে ওরাল প্যাথোলজিস্ট আর দ্য পারসন হু ক্যান ডায়াগনোজ বেটার দেন আস। এবার ক্যান্সার বিভিন্ন রকম হয়, বাট সাধারণত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রি ক্যান্সারাস লিজেন্স। প্রি ক্যান্সারাস লিজেন্সের মধ্যে যেরকম ওএসএমএফ বলে একটা কন্ডিশন হয়, যেরকম ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, যেখানে এক্সেসিভ গুটকা চিউইং বা এক্সেসিভ জন্য মুখ খুলবে না, সে 3 mm ওপেনিং বা 4 mm ওপেনিং, দেয়ার আর স্টেজেস অফ মাউথ ওপেনিং। তো সেই ক্ষেত্রে আমরা প্রি ক্যান্সারাস লিজেন্স বা ওরাল লিউকোপ্লেকিয়া বলি, লাইকেন প্ল্যানাস বলি, এই ধরনের ডিজিজেস আছে যেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি। এগুলো হচ্ছে প্রি ক্যান্সারাস লিজেন। হোয়াট আই উইশ যে আমরা দেখুন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, যেরকম আমরা কলকাতা সিটি ব্রাঞ্চ বা ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ, আমরা লটস অফ স্ক্রিনিং ক্যাম্পস করছি নিজের ব্যক্তিগত লেভেল থেকে, রোটারি ক্লাবস, আমি প্রেসিডেন্টস অনেকগুলো জায়গায়, তো বিভিন্ন নিজের ব্যক্তিগত আমাদের যতটা সামর্থ্য তার মধ্যে অল ক্লিনিক্সে আমরা স্ক্রিনিং করছি, প্রাইভেট প্র্যাকটিসে করছি, গভর্নমেন্ট সেট আপসে করছি। সো লট অফ স্ক্রিনিংস আর গোয়িং অন। এবার ক্যান্সার হয়ে গেলে একবার ওয়ান্স ডান, সো ইউ আর ড্রেনড, not only you, your family is also drained, financially, emotionally, সব ফিজিক্যালি সব। এবং আজকের ডেটে ক্যান্সার যখন ওরাল ক্যান্সার হয় তখন উই ডু যে ধরনের অপারেশনস, কমান্ডো অপারেশন, সাপোজ হেমিগ্লসেক্টমি মানে অর্ধেক জিভ বাদ, অর্ধেক ম্যান্ডিবল বাদ, এখানে রেডিক্যাল নেক ডিসেকশন বাদ, এখান থেকে এটা বাদ এটা বাদ, তো তারপরে ডেফিনেটলি লাইফস্টাইল কিছু থাকে না, হ্যাঁ, মানুষ খেতে পাচ্ছে না। এবার সোসাইটিতে অপারেশনস করে দিচ্ছে, সেখানে ইএনটি কামস ইনটু প্লেস, সেখানে অঙ্কোসার্জন কামস ইনটু প্লেস, সেখানে কিমো, রেডিও, সো লটস অফ প্রবলেমস। এবার ইন্টার ডোমেন, আমাদের কোনো ডিসিপ্লিনারিতে ইন্টার ডোমেন বলতে ধরুন অঙ্কোসার্জন কেটে পুরো বাদ দিয়ে দিল, দাঁতের কথা ভাবলই না, আপনি মানে এরকমও আমাদের শুনতে হয় পোস্ট অঙ্ক যে পেশেন্টসগুলো আসে, স্যার একটা ইমপ্লান্ট করে দিন, স্যার আমি খেতে পাচ্ছি না, স্যার আমাকে একটা ডেন্টাল রিকনস্ট্রাকশন, হ্যাঁ রিকনস্ট্রাকশন আমাদের করতেই হয়, ইমপ্লান্টসের ক্ষেত্রে করতেই হয়, বা আমাদের ডেন্চার্স, মানে একটা মানে এরকমও উত্তর পেয়েছি, ডাক্তারবাবু বলেছে আপনি বেঁচে গেছেন সেটাই বড় ব্যাপার, খেতে হবে না। বাট যে মানুষটা 10 বছর বেঁচে থাকবে কী করে, আগামী 10 বছর কী করে না খেয়ে বোঝে। তো সে কথা আমাদের ইন্টারডিসিপ্লিনারি, এটা তো ডাক্তারদের দোষ বলতে পারেন যে আমাদের ইন্টারডিসিপ্লিনারি কোনো কমিউনিকেশন নেই, বা মানুষটা খাবে কি এরপরে, বা রিহ্যাবিলেট যদি সঙ্গে সঙ্গে করতো তাহলে বেটার হতো, তো এই ধরনের রিহ্যাবিলেশন ইন্টারডোমেন নেই। সো আমরা লটস অফ পোস্ট অপারেটিভ কমপ্লিকেশনসও দেখছি, ইমোশনাল ভেঙে পড়ছে দেখছি, সাইকোলজিক্যাল ভেঙে পড়ছে দেখছি। বাট আই উইশ যে প্রি ক্যান্সারাস লিজন বা প্রি ক্যান্সারাস সেন্টার্স যদি হয়, ক্যান্সার হয়ে যাওয়ার পর ইটস অল গন, বাট প্রি ক্যান্সারাস ডায়াগনোসিস বা প্রি ক্যান্সারাস যদি সেন্টার্স যদি আরও বাড়ানো যায় সোসাইটিতে, দেন ইট উইল বি রিয়েলি হেল্পফুল, উই ক্যান মেক আ ক্যান্সার ফ্রি এনভায়রনমেন্ট। এবার ক্যান্সার কেন হচ্ছে, ডেফিনেটলি তুমি জানো যে অল ওরাল কনজামশনস বা টোব্যাকো কনজামশন থেকেই হচ্ছে, মেবি স্মোকিং, মেবি টোব্যাকো বা সিগারেট, তো মানে আমাদের এখানে যেখানে সেখানে পাওয়া যায়, যে কোনো বয়সের মানুষজন সেটা খেয়ে যাচ্ছে, কোনো বাধা নিষেধ কিছুই নেই। গুটকা বা স্মোকিংয়ে সিগারেটে লেখাই থাকে স্মোকিং ইনজুরিজ, স্টিল পিপল ডু। উই ক্যান অ্যাডভাইজ দেম, উই ক্যান রিহ্যাবিলিটেট দেম। আমাদের কাছে কিছু চুইনগামস, কিছু রিহ্যাব সেন্টার্স, কিছু নোট টোব্যাকো সিজেশন ক্যাম্পেইনস হয় ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে, ইন্ডিভিজুয়াল লেভেলে ইউ ক্যান এক্সপ্লেন, but sometimes it doesn't work. গুটকার ক্ষেত্রে ইটস ভেরি ডেঞ্জারাস থিং। আমাদের সো কল্ড সেলিব্রিটিস যারা এন্ডোর্স করছে, এটা একটা প্রবলেম সোসাইটিতে। তো আমার জন্য তো একটা ছোট বাচ্চার ক্ষেত্রে তো সেই হিরো, তো সে যখন এন্ডোর্স করছে কিছু, মে ইট বি সুপারি অর মে ইট বি ইলাইচি, হোয়াট এভার ইউ সে দ্যাট, তো সে যখন এন্ডোর্স করছে একটা বাচ্চা, তো তার অ্যাকশন, মে বি সে অ্যাকশনটাকে তো অ্যাটলিস্ট কপি করছে, তো সেখান থেকেই সব সূত্রপাত। সচিন তেন্ডুলকর ইজ ওয়ান অফ দ্য সেলিব্রিটি হু did not endorse this kind of getting a blank check, also he did not endorse this kind of, so they are real heroes, but যারা করছে unfortunate part of the society. So গুটকা banning is important for, but স্টেটে তো রেভিনিউ ওখান থেকেই আসছে, সো দিস আর পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। একটা ঘটনা নিয়ে দাদা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, মানে আমার এক পরিচিত মানুষের এমন হয়েছিল যে দাঁতটা তুলতে হবে, তার জন্য তার আগে অ্যান্টিবায়োটিকের কোর্স করেছে, দাঁত তুলতে গেছে, দাঁত তুলতে গিয়ে ডক্টর দাঁত তুলতে পারেননি, কিন্তু কোনোভাবে বেকায়দা তার এমন লেগে গেল ব্যথা যে পাগলের মতন অবস্থা, যন্ত্রণা কমছে না, কোনো রকমভাবে কোনো পেন কিলার খেয়ে যন্ত্রণা কমছে না, খুব খারাপ অবস্থা।
ওই অবস্থাতেই ডক্টর মেডিসিন দিলেন, আবারও অ্যান্টিবায়োটিক দিলেন, দাঁতটা তোলা হলো না, তাকে বাড়িতে ছেড়ে দেওয়া হলো। আরও 2 সপ্তাহ বাদে জানা গেল যে তার কোনোভাবে ওই যে দাঁতটা তোলার সময় ডক্টর দাঁতটা তুলতে পারেননি, কিন্তু কোনো রকমভাবে তার নার্ভ এন্ডে লেগে গেছে। মানে এটা তো খুব অদ্ভুত একটা ব্যাপার। মানে একজন ডক্টরের আমার মনে হয় যে মানে এটা একটু খেয়াল করা দরকার। ডেফিনেটলি দ্যাটস কামস দ্য প্লেস যেখানে আমি ডায়াগনোসিসের কথা বলছিলাম, সিবিসিটি, এই ধরনের সিবিসিটি 3D প্ল্যানিং যখন থাকে, সেটা প্রি ডায়াগনোসিস, তো আপনি তো দেখতেই পাচ্ছেন যে নার্ভ কত দূরে আছে বা ভাইটাল স্ট্রাকচার্স কত দূরে আছে, তো সেটা একটা দক্ষ ডাক্তারের অলওয়েজ দেখা উচিত। এবার হচ্ছে যে টাইম যদি না থাকে, সার্জারি ইজ ডান ইন আ ভেরি হারি অর আনস্কিলফুল ওয়ে, যেখানে হয়তো ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের ডমেন ছিল, সেখানে হয়তো একটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনকে ডাকা উচিত ছিল। আচ্ছা, যদি আমি মেনেই নিলাম যে এভরিথিং ওয়েন্ট ব্যাড অলসো, তো দ্যাট কুড হ্যাভ বিন ইটস দেখুন, ডাক্তারি তো এটা হিউম্যান এরার হতেই পারে, বাট ইট কুড হ্যাভ বিন ম্যানেজড ইন আ ডিফারেন্ট ওয়ে, অর ইট ক্যান বি ম্যানেজড বাই এ স্পেশালিস্ট। তো দেন দ্য স্পেশালিস্ট কামস ইন প্লেস অ্যান্ড দ্য ম্যানেজ দ্য কেস ওয়েল। বাট ছেড়ে দেওয়া বা আমার হলো না বা আমার নিজের ফেলিয়ারকে পেনকিলার দিয়ে ছেড়ে দেওয়া পেনকিলার দিয়ে ছেড়ে দেওয়া, সেটা হয়তো ঠিক নয়। হ্যাঁ, সো এরকম কেসেস তো আমরা রেগুলার বেসিসে পাই। অন্য ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, ওখান থেকে ছুটে পালিয়ে এসছে, আমাকে ইঞ্জেকশনও দিতে হলো না, আমাকে অনেক দাঁতের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্টস রয়ে গেছে, এই হয়েছে। সো ইনস্ট্রুমেন্ট রয়ে গেছে, দিজ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ। না দাদা, একটু জানতে চাইবো, মানে এই ধরনের কি কি ঘটনা দেখেন আপনারা? এই ধরনের ঘটনা তো রেগুলার বেসিসে হয়। কেউ ধরো রুট ক্যানাল করতে গিয়ে ভেতরে ফাইল ব্রেকেজ হয়ে গেছে, সকেটে বার্থ রয়ে গেছে, দাঁত অর্ধেক বার করতে পারেনি, রয়ে গেছে। তো এই ধরনের প্রসেস, বা কোনো নার্ভ ড্যামেজ হয়ে গেছে, পার্মানেন্ট প্যারাসিসিয়া, পার্মানেন্ট প্যারালাইসিস হয়ে গেছে। সো লট অফ কমপ্লিকেশনস, এগুলো তো পার্ট অফ দ্য লাইফ। তো এগুলো কমপ্লিকেশনস তো থাকবেই। হ্যাঁ, এবার আমার ক্যারিয়ারও অনেক কমপ্লিকেশনস হয়েছে, বাট দ্যাট কুড হ্যাভ বিন হ্যান্ডেলড ইন আ বেটার ওয়ে। ইউ কল আ স্পেশালিস্ট, আচ্ছা আপনি বসুন, আই এম কলিং আ স্পেশালিস্ট অন কল, তো সে এসে হ্যান্ডেল করবে। যখন আপনার ডোমেন থেকে চলে যাচ্ছে হাতের বাইরে, তখন ইউ কল আ স্পেশালিস্ট অ্যান্ড গেট ইট ডান। হ্যাঁ, ইফ ইউ আর নট, ফার্স্ট অফ অল ইউ শুড নো ইউর বাউন্ডারিজ, যে আমি এই কাজটা করি না, বা আমি, তাতে লজ্জার কী আছে, আমি এই কাজটা করি না, আমার কলিগ হু ইজ দ্য বেস্ট পার্সন টু ডু দ্যাট, হি উইল ডু দ্যাট। হ্যাঁ, এবার দেখুন, আমাদের তো হেরার্চিতে চলে সব জিনিসগুলো, তো এইভাবেই একটা প্র্যাকটিস মেক্স আ ম্যান পার্টনার। অ্যান্ড এরার তো কারোর কাছে, আমাদের সিনিয়রদের যে এরার হবে না, তো কোনো সময় হতেই পারে। বাট ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, ফ্যাটিক ইনস্ট্রুমেন্ট ইউজ করা হচ্ছে, সাপোজ দিনের পর দিন ওই একটা ইনস্ট্রুমেন্টের তো লাইফ আছে, দিনের পর দিন স্টেরিলাইজ হচ্ছে, দিনের পর দিন ওই চালিয়ে যাচ্ছে। সো ওয়্যার দেয়ার কামস দ্য কস্টিং অ্যান্ড আদার ইকোনমিক্স কামস ইন টু প্লেস। আপনি যদি একটা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য ডক্টর টু ডক্টরের ট্রিটমেন্ট চার্জেস ডিফারেন্ট। ইউ গেট আ ওয়াও এক্সপিরিয়েন্স ইন হোয়াইটজোন ডেন্টাল ক্লিনিক। উই টেক কেয়ার, আমি যেটা ফিল করি, মানে প্রথম থেকেই ডেন্টিস্টের কাছে যেতে লোকে ভয় পেত, আগেও ভয় পেত, বাট এখনকার সেই দিন নেই। আজকে আমাদের 5টা ইন্দ্রিয়, যেটা বলে না, 5 সেন্সেস, হোয়াট ইউ স্মেল, হোয়াট ইউ সি, হোয়াট ইউ ফিল। সো উই হ্যাভ ট্রিটমেন্ট কোঅর্ডিনেটার্স ইন প্লেস, যে এলে হাউ ইউ রিল্যাক্স। আপনাকে দেখুন, ভয়ের দুটো কারণ, এক হচ্ছে ইঞ্জেকশন, আর এক হচ্ছে পয়সা কত লাগবে। এইটাই আপনার অ্যাপ্রিহেনশন ভেতরে, যে আমার পয়সা কত বেশি লাগবে কিনা, আর একটা যে ইঞ্জেকশনটা কত জোরে লাগবে বা ব্যথা কতটা লাগবে। সো উই ট্রাই টু ডু পেনলেস ডেন্টাল ট্রিটমেন্টস, যেখানে ডেফিনেটলি ডাক্তারের স্কিল, যেখানে মানে ইম্পোর্টেড নিডলস ইউজ করা হয়, ডিসপোজেবল কাটরিজ ইউজ করা হয়। একটা ইঞ্জেকশানে জানেন তো, ইঞ্জেকশানের প্রিকটা লাগে না, দ্য সলিউশন যেটা ইনজেক্ট করা হয়, সেই ইঞ্জেকশানের যে যখন যায় সলিউশনটা, সেটা ইজ পেনফুল, নট দ্য, আর প্রিক করার আগে তো উই আর ইউজিং প্রি অ্যানাস্থেটিক জেলস, সো প্রিক ইজ, সো দেয়ার আর স্পেশালাইজড নিডলস। আপনি ওই 5 টাকার নিডল সিরিঞ্জ ইউজ করলে তো লাগবেই, ওই ছুঁচ তো লাগবেই, উই আর ভেরি সুপার ফাইন, ইউ কান্ট সি অলসো দ্যাট নিডল। সো এই ধরনের কার্ট্রিজেস, এই ধরনের ইনসুলিন সিরিঞ্জেস, সো দেয়ার কামস আ স্পেশালাইজড ডেন্টিস্ট অ্যান্ড আ ডিফারেন্ট, যখন ডেন্টিস্ট টু ডেন্টিস্ট ভ্যারি করছে, সো সেখানেই রেজাল্টস ভ্যারি করছে। ডাক্তারবাবুর কাছে সাপোজ টাইম আছে, দেন ইঞ্জেকশন হ্যাজ টু বি আনলোডেড ইন 1 মিনিট। আমার যদি 5টা পেশেন্ট বাইরে বসে থাকে, আমার কাছে টাইম ঘেঁচাক, তো সেটা হলে তো পেন হবেই, অফকোর্স পেন হবে। সো দিজ আর সাম থিংস, দেয়ার আর স্পেশালাইজড, সাপোজ আর্টিকেন, একটা স্পেশালাইজড অ্যানাস্থেশিয়ার জেল, এবার সেই জিনিসটা কস্টলি। সো হু ইজ গোয়িং টু পে? পেশেন্ট ইজ গোয়িং টু পে, ইউ আর গেটিং এ পেনলেস এক্সপিরিয়েন্স, সো ইউ আর গোয়িং টু পে। তো সেই, এবং মানুষ কিন্তু চাইছে, এবার ডাক্তারকে তো সেই অপশানসগুলো দিতে হবে। হ্যাঁ, সো দেয়ার কামস আ ওয়াও এক্সপিরিয়েন্স ইন প্লেস, যেখানে আর ট্রিটমেন্ট কোঅর্ডিনেটর কামস ইন টু প্লেস, আপনাকে কাম করা হলো, ইউ দেন আ ডেন্টিস্ট সিজ ইউ, ইউ আর এক্সপ্লেন্ড অ্যাবাউট দ্য প্রসিজার্স, অ্যান্ড হচ্ছে 2-3 অপশানস। আজকে ইমপ্লান্টই যে করতে হবে,
হয়তো আপনার জন্য ইমপ্লান্ট অ্যাপ্লিকেবলই না, ইমপ্লান্ট করতে এত টাকা লাগবে। সো হয়তো আপনার রিমুভেবল ডেঞ্চারও হতে পারে, হয়তো আপনার ব্রিজও হতে পারে, হয়তো চয়েসটা আপনার পেশেন্টেরই হবে। পেশেন্টের। সো ইউ গেট 2-3 ট্রিটমেন্ট অপশনস, পেমেন্ট অপশনস। আজকের ডেটে তো ইএমআইজ এভরিথিং ইজ অ্যাভেলেবল। সো সেটা কি একটা পেশেন্টকে বুঝে তাকে তার নির্দিষ্ট ডিসিশন নেওয়াতে হেল্প করা, সেটাই হচ্ছে ওয়াও এক্সপিরিয়েন্সের কথা। তারপরে হচ্ছে পেনলেস, তারপর হচ্ছে ফলো আপ, এগুলো দিয়েই তো একটা ওয়াও এক্সপিরিয়েন্স তৈরি হয়। আমাদের কিন্তু আক্কেল দাঁত নিয়ে একটু কথা বলতেই হবে দাদা, কারণ এই একটা ব্যাপার প্রত্যেকটা মানুষ ভয় পান যে আক্কেল দাঁত যখন উঠবে প্রচণ্ড সমস্যায় পড়তেই হবে। আপনারা কি কি ধরনের কেস দেখেন এই আক্কেল দাঁত নিয়ে? দেখুন, আক্কেল দাঁত হচ্ছে এজ হচ্ছে সে 19 to 21 এজ গ্রুপে পাওয়া যায়। এবার একটু লিবারেশন দিলে আরও 2 বছর বলতে পারেন, 18 to 25 বেসিক্যালি দেওয়া যায়। এই ধরনের কি হয়, আক্কেল যখন জ সাইজ ছোট হয় এবং দাঁত অনেক বড় সাইজের হয়ে যায়, বা ডিসক্রিপেন্সি হলো জ সাইজ ছোট আর দাঁতের সাইজ বড়, তখন আমার কিন্তু দাঁত আসতে পারছে না ওরাল ক্যাভিটিতে, যদি স্ট্রেট আসছে। এবার সেখানে 2-3 রকম ইম্প্যাকশন হয়। একটা হচ্ছে স্ট্রেট ইম্প্যাকশন, দাঁত সোজা আছে কিন্তু আসতে জায়গা পাচ্ছে না। এক হয় মিজিও অ্যাঙ্গুলার ইম্প্যাকশন, মানে দাঁত 7 নম্বর দাঁতটা সোজা, 8 নম্বর দাঁতটা এরকম। আর একটা হয় ডিস্টা অ্যাঙ্গুলার ইম্প্যাকশন, 8 নম্বর দাঁত এরকম, 8 নম্বর দাঁত এদিক মুখ করেছে রেগে, তো সেটা হলে ডিস্টা অ্যাঙ্গুলার ইম্প্যাকশন। এবার এই ধরনের ইম্প্যাকশন মানে দাঁত আসতে পারছে না। এবার কিছু হয় সফট টিস্যু ইম্প্যাকশন, কিছু হয় হার্ড টিস্যু ইম্প্যাকশন। সফট টিস্যু মানে শুধু চামড়াটা, ওপরের চামড়াটা শক্ত আছে। এবার হার্ড টিস্যু ইম্প্যাকশন মানে হচ্ছে এই ধরনের কেস যেখানে রেগে আছে, সেই দাঁত কিন্তু নিজে থেকে বেরোবে না, হি উইল অলওয়েজ ট্রাই টু পুশ। তখন ওই পেন, নার্ভ পেন, টোটাল মাথা ব্যথা অ্যান্ড আদার থিংস আসবে। এক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট, যে ওরাল সার্জনস আর দ্য রাইট পারসন টু ডু দিস, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জনস বলি। ওয়ারাস রেগুলার কেসেসে এখন এই ধরনের কেসেস জেনারেল ডেন্টিস্টরাও আমরা আরামসে করছি। স্পেশালাইজ পারসন হচ্ছে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ডাক্তারবাবু দেখে নেওয়া যে অ্যাসেপটিক প্রিকশনস, মানে ইন্টেরিয়র ডেকোরেশন নয়, স্টেরিলাইজেশন অ্যান্ড প্রোটোকল কী মেনটেন করা হচ্ছে, যা ইনস্ট্রুমেন্টসগুলো ইউজ করা হচ্ছে, বা যেই ধরনের একটা ডেন্টাল ক্লিনিকে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনস্ট্রুমেন্টস, স্টেরিলাইজেশন, নাপিত এবং ডেন্টিস্ট। These are the person who is communicating all these diseases, communicable diseases, maybe hepatitis, maybe AIDS, মেবি আদার কমিউনিকেবল ডিজিজেস। এই ডিজিজগুলো কিন্তু এই দুটো পার্সনেই কিন্তু সব থেকে বেশি স্প্রেড হয়। এবার ডাক্তারবাবু 100 পেশেন্ট দেখছে, তো 100 ইনস্ট্রুমেন্টস কি আছে? তো কিভাবে হচ্ছে? তাহলে গরম জলে ফুটিয়ে হচ্ছে বা কেমিক্যাল স্টেরিলাইজেশন হচ্ছে, দ্যাট ডাজন্ট ওয়ার্কস। আজকের ডেটে মানে ইউ ক্যান ক্লেম বি ক্লাস অটোক্লেভড ইনস্ট্রুমেন্টস অর ডিসপোজেবল ইনস্ট্রুমেন্টস। এই ধরনের আক্কেল দাঁত সার্জারি বা ইমপ্লান্ট সার্জারি, এখানে হায়ার অ্যাসেপটিক প্রিকশনস খুব ইম্পর্টেন্ট। উই হ্যাভ এক্সক্লুসিভ ওটি ইন আওয়ার ক্লিনিক। এবার এই ধরনের প্রসেসের খুব ইম্পর্টেন্ট, এই টুকটাক প্রসিজার ঠিক আছে, যেখানে নন সার্জিক্যাল প্রসিজার ঠিক আছে, বাট যেখানে সার্জিক্যাল প্রসিজার হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই আক্কেল দাঁতের ক্ষেত্রে বা ইমপ্লান্ট সার্জারির ক্ষেত্রে। তো এই ক্লাস বি আমাদের যেরকম প্রোটোকল, যেরকম আমরা ক্লাস বি অটোক্লেভে আগে ইনস্ট্রুমেন্টটাকে ধোয়া হয়, তারপরে কেমিক্যাল স্টেরিলাইজেশন করা হয়, তারপরে পাউচিং করা হয়, তারপরে অটোক্লেভ করা হয়। অটোক্লেভ করে ইনস্ট্রুমেন্টসগুলো আল্ট্রাভায়োলেট চেম্বারে রাখা হয়, এবং সেই ইনস্ট্রুমেন্টগুলো যদি 72 ঘন্টা ইউজ না করা হয়, দ্য হোল প্রসিজার হ্যাজ টু, মানে আপনি ইউজও করলেন না সাপোজ, আবার কিন্তু ওই প্রসিজার করতে হবে। এবং উই আর ইন্টু NABH অ্যাক্রিডিটেশন। এখানে কি হয়, ওই ইনস্ট্রুমেন্টস থেকে সোয়াব তোলা হয়, বা ওই ইনস্ট্রুমেন্টগুলো স্টেরিলাইজেশনের প্রোটোকল অনুযায়ী আপনাকে সার্টিফিকেশন, যে কোনো ব্যাকটেরিয়া বা স্পোর্স আছে কি না সেটার জন্য আমাদের প্রোটোকলস আছে, যেখানে আমাদের ফলো করতে হয়। যে একটা ইনস্ট্রুমেন্ট র্যান্ডম চেক করে, বা NABH এর আন্ডারে যেরকম দুটো টাইলসের কানেকশানে সোয়াব তুলে উই চেক কি ধরনের অ্যাসেপটিক প্রিকশনস মেনটেন হচ্ছে কিনা। আমি দেখছি এটা কি সব জায়গায় হচ্ছে দাদা? এটা তো আমার মনে হয় না সব জায়গায় এত ভালোভাবে হচ্ছে। সেই জন্য দ্যাট দিস স্ট্যান্ডার্ডাইজেশনস অ্যান্ড আদার প্রোটোকলস কামস ইন প্লেস, যেখানে হসপিটালসে দেখছেন NABH অ্যান্ড আদার থিংস, যে NABL ল্যাবরেটরিজ ক্ষেত্রে। সো এই ধরনের প্রসিজার্স, মানে এই ধরনের অ্যাক্রিডিটেশন বডিজগুলো কামস ইন প্লেস, যেখানে আমরা করছি। এবার দাদা একটু জানতে চাইবো আপনার ক্লিনিকগুলো সম্বন্ধে, মানে কিভাবে এই আইডিয়াটা এলো, কারণ এখন 4টে ক্লিনিক রয়েছে আপনার। আই স্টার্টেড একটা বেসিক ক্লিনিক দিয়ে, যেটা টালিগঞ্জে লাস্ট 15 years ago. My wife is also a dentist, so we started 15 years ago. এবার টালিগঞ্জে,
এবার আমরা প্র্যাকটিস করেছি, দিনরাত কাজ করেছি, যেরকম হয়, যেরকম সব প্রফেশনেই শুরু হয়। লোকের কাছে চাকরি করেছি, একটা চেয়ার থেকে দুটো চেয়ার করেছি, দুটো থেকে 10টা করেছি, 10টা থেকে 15টা করেছি, একটা চেম্বার থেকে দুটো চেম্বার, দুটো থেকে চারটে, চারটে থেকে উই আর এক্সপ্যান্ডিং অল ওভার বেঙ্গল নাও। এবার যেটা বুঝলাম যে স্পেশালাইজড ডেন্টিস্ট্রি মানে সব একা করবো, ইটস নট পসিবল। মানে এই হোয়াইটজোন ডেন্টাল ক্লিনিক, এই নামটাও তো, মানে এই নামটাও কি আপনারই দেওয়া? এই নামটা আমার দেওয়া। I am very passionate about dentistry, so every interior, every detail, ছোটো ছোটো জিনিস সব আমার করা, সাইনবোর্ড থেকে আরম্ভ করে, ডিজাইন থেকে আরম্ভ করে, এভরিথিং ইজ ডান বাই মি। বাট আমি এটা বুঝতে পারলাম যে সেটা অনেক হয়তো কোভিডের পরে বা কোভিডের আগে পিছিয়ে বুঝতে পারলাম যে ইটস নট পসিবল, ইটস নট পসিবল টু ডু ইট অ্যালোন। যতই তুমি বড় ডাক্তার হতে পারো, দেবী শেট্টি হতে গেলে তোমাকে হসপিটালস অ্যান্ড আদার থিংসে আসতেই হবে, এবং একা সব করবো এটা সম্ভব হতে পারে না। সো আমরা হেলথ কেয়ারে ডক্টর দেবী শেট্টিকে অ্যাজ আ পায়োনিয়ার মানি, তো সেটা দেখেই আমার চালু হওয়া। So we started, my wife came into place. Definitely I have a kid, 5-year-old, she has to take care of her also. তারপর আমরা টিম ইনক্রিজ করতে থাকি। সো উই অনবোর্ড গুড সিনিয়র ডক্টরস। অনেকে কি জুনিয়র ডাক্তার দিয়ে কাজ করাচ্ছে না, উই ডোন্ট ডু দ্যাট, উই অলওয়েজ ট্রাই টু ডু ইট উইথ দ্য স্পেশালাইজড ডেন্টিস্ট্রি, স্পেশালাইজড সাবজেক্ট। এই যে আমাদের ডোমেন্স আছে, হয়তো কেউ জানেই না, অনেক জানেই না যে ডেন্টিস্ট্রির আন্ডারেও দের আর স্পেশালাইজড 8 ব্রাঞ্চেস, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ, এন্ডোডন্টিক্স, ওরাল প্যাথোলজি। প্যাথোলজির আন্ডারে হচ্ছে ক্যান্সার্স অ্যান্ড আদার থিংস বা আদার লিজেন্সগুলো আসে, implantology, there are variety of orthodontics, so variety of specialized branches, maxillofacial surgery, so এই ধরনের স্পেশালিস্ট কামস ইনটু প্লেস। এবার আমরা যখন তারপরে দেখলাম যে এখানে তো মার্কেটিং টিমও লাগবে, এখানে তো ফাইন্যান্স টিমও লাগবে, এখানে তো এতগুলো এমপ্লয়িজ হচ্ছে, তো HR টিমও লাগবে। সো আই এম নট স্কিল টু ডু দ্যাট, তো উই স্টার্টেড হায়ারিং, উই স্টার্টেড এন্টারপ্রেনারিয়াল জার্নি, অ্যান্ড দেখুন উই হ্যাভ দ্য মোস্ট মডার্ন ডেন্ট, আই ক্যান ভাউচ অন দ্যাট কি উই হ্যাভ অল দ্য মেশিনারিজ যেগুলো ইস্টার্ন ইন্ডিয়াতে কোথায় নেই। উই আর ইন্টু NABS soon, which will be also first time in Eastern India, and I can vouch that dentistry we have the most specialized unit in Eastern India. আমার লেক কালি ব্রাঞ্চ, অ্যান্ড দেন অল দ্য ইউনিটস আর অলসো ইকুইপড। বাকি এক্স-রে, লেজার, ডিজিটাল এক্স-রে এগুলো তো প্লাস 15 বছর ধরে সবগুলো ক্লিনিক্সেই আছে। এবং আমি যেটা ফিল করলাম যে উই আর ডুইং হাই হ্যান্ড ডেন্টিস্ট্রি, যেটা তুমি বলছিলে বারবার, কস্টিং হ্যানা ত্যানা। সো আমিও ফেস করি সেই জিনিসগুলো, যে আমার রিলেটিভ হয়তো আমাকে দেখাতে ভয় পাচ্ছে, বা গেলে এত টাকা লাগবে, বা কমন ম্যানের রিচের মধ্যে নয় কসমেটিক প্রসিজার। ডেফিনেটলি আমি এখন সিনিয়র হয়ে গেছি, এখন ইমপ্লান্টস, কসমেটিক্স এই ধরনের প্রসিজারই করছি, বাট আমি সেটা ফিল করতে পারছি যে দেয়ার ইজ আ ল্যাগিং ইন দ্য সোসাইটি, যেখানে আমাদের হয়তো কমন ম্যানের ক্ষেত্রে জেনারেল ডেন্টিস্ট্রি অ্যাফোর্ডেবল জায়গায় আনতে পারছি না। তো সেই জন্যই ওই ইন্ডিয়ান অ্যালাইনার্স হ্যাভ কাম ইন টু প্লেস, ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং অফ ইমপ্লান্টস হ্যাজ কাম ইন টু প্লেস, যে কস্টিং লোয়ার করার জন্য সব রকম ভ্যারাইটি আছে। এই জন্যই উই হ্যাভ থট কি উই আর কামিং আপ উইথ আ নিউ হসপিটাল, ডেন্টাল হসপিটাল, which is a lagging facility in our city. There is no private dental hospital. মানে ইস্টার্ন ইন্ডিয়াতে বা আমাদের সিটিতে দের ইজ নো প্রাইভেট ডেন্টাল হসপিটাল, এক্সক্লুসিভ ডেন্টাল হসপিটাল ইন আওয়ার সিটি। সো উই উইল বি কামিং উইথ দ্যাট, উইথ দ্য ফার্স্ট, উইথ ইন হাউস অল দ্য ফেসিলিটিস, যেখানে ডেফিনেটলি এই ধরনের আকেলদার সার্জারি বা ইমপ্লান্টস একটা অ্যাফোর্ডেবল কস্টে আনার চেষ্টায় আমি করছি ডেফিনেটলি। অ্যান্ড অলসো হোয়াইটজোন ব্র্যান্ডটাকে আমরা অল ওভার বেঙ্গল এক্সপ্যান্ড করার প্ল্যানে আছি। আপনার সব ইচ্ছে পূরণ হোক, কেননা একটা খুব ভালো ভাবনা থেকে কাজগুলো করছেন। আজকে অনেক কিছু জানতে পারলাম দাদা, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।